ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হইতেছে মেইনলি তিনটা বিষয় নিয়ে কথা বলবো। এক নাম্বার, রুটিনটা তোমাকে বুঝাই দিব যে কিভাবে কিভাবে আমরা উইক বাই উইক সবকিছু শেষ করব, কিভাবে আমাদের সবকিছু গোছানো থাকবে। দুই নাম্বার বিষয়টা হইতেছে আমি তোমাদেরকে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের শীট দিছি, আমরা কিভাবে উইক বাই উইক ভোকাবুলারি পার্টটা প্লিজ পড়বো, থাকার আশা ছিল না। কিভাবে তো পড়তে উনিও পারবো। খারাপ বললো না, উনি তো বলছে কাইন্ডলি বললেই একটু লিখবে, আপনি লিখছেন না। মানে একটু তোর উনি তাড়াতাড়ি, উনি মনে করছে কি তাড়াতাড়ি লেখার জন্য আধা ঘন্টা লেগে যায়, লিখে যায় যে ইহা শেষ আমাদের প্লিজ সাথে লেগে গেল। কিন্তু এটা প্লিজ তো বললো কি প্লিজ, আমি তোমাদের সবাইকে এত বলি এই জিনিসগুলো একটু কমন সেন্স কাজে লাগাও না ভাই। মিউট করে রাখো, ভিডিওটা অফ রাখো, শোনো। তো দুই নাম্বার হচ্ছে আমি তোমাদেরকে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিছি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা ঠিকভাবে পড়ো, আমি কি সিস্টেমটা বলে দিব। তিন নাম্বার হইতেছে তোমাদের যাবতীয় উইকের জন্য যে যে রুটিনটা দিছি, রুটিনটা বুঝার পরে তোমার যদি কোনো প্রশ্ন থাকে তুমি আমাকে করবা। ঠিক আছে, এটা হচ্ছে মেইন কথা। আচ্ছা আসো, এখন ফার্স্ট অফ অল কথা হইতেছে কি হইতেছে না হইতেছে সেদিক চ্যাটের দিক লক্ষ্য না করে তুমি আমার ক্লাসের দিকে একটা লক্ষ্য করো। আমরা একটা উইকের রুটিন দিছি, যেখানে 10 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত একটা রুটিন দেওয়া হয়েছে। 10, 11 এবং 12 এই 3 দিন আমাদের কিসের ক্লাস হবে? ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। যেহেতু ফার্স্ট ক্লাস এবং যেহেতু অধ্যায়টা অনেকের সমস্যা, একটু ছোট হইলেও আমরা এই জিনিসটা কি করছি, বড় একটু 3 ভাগে ভাগ করছি। কাহিনী হইতেছে তোমার এইখানে হইতেছে ক্লাস, ক্লাস হবে কত? রাত 9টা, রাত 9টা 30, সেম রাত 9টা 30। এখন 12 তারিখ পর্যন্ত ক্লাস হয়ে গেল। 13 তারিখ, 13 তারিখ কি পড়বো? শুক্রবার। তো এই যে শুক্রবার, এই শুক্রবার রাত 8টা 30-এ, 8টা 30-এ এই ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের উপর কি হবে বলতো? লাইভ কুইজ হবে। মানে বুঝতে পারছো? যেই দিন একটা চ্যাপ্টারের ক্লাস শেষ, পরের দিন রাত 8টা 30-এ সেটার উপর লাইভ কুইজ হবে। আমাদের ডিসকাশন গ্রুপে অলরেডি লাইভ কুইজ তোমরা দিছো, এর জন্যই নিচের দিক লেখা আছে লাইভ কুইজ রাত 8টা 30টায়, রাত 8টা 30টায়। ধরো 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 আমরা শুক্রবার, সে টু সে শুক্রবার আমরা একটা চ্যাপ্টার পড়ছি, ধরো সেটা চ্যাপ্টার 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 নাম্বার 1। তাহলে চ্যাপ্টার 1-এর যে লাইভ কুইজ হবে, লাইভ কুইজ অন চ্যাপ্টার চ্যাপ্টার কি 1, এটা কবে হবে বলতো? শনিবার, ঠিক তার পরের দিন শনিবার। শনিবার কয়টায়? রাত 8টা 30-এ। আবার শনিবার রাত 9টা 30 থেকে ক্লাস শুরু হয়ে যাবে। এবং তোমাদেরকে কি দিয়ে দেওয়া হবে সাথে সাথে? যেই দিন আমার ক্লাসটা শেষ হয়ে গেল শুক্রবার চ্যাপ্টার 1-এর পরে, এই চ্যাপ্টার কি হয়ে গেছে? ক্লোজড। এই চ্যাপ্টার ক্লোজড। ঠিক, ঠিক। এই ক্লোজ হওয়ার পরেই তোমরা সুন্দরভাবে সব পোল গ্রুপে পোল পায়ে যাবা। লাইভ কুইজ দেওয়ার আগে অবশ্যই পোল গুলা সলভ করে ফেলবা। পোল গুলা কি করে ফেলবা? সলভ করে ফেলবা। গেল, পোলটা আমি দিয়ে দিচ্ছি, পোলটা তুমি সলভ করলা, এরপরে লাইভ কুইজ নিলাম। এরপরে যখন লাইভ কুইজ শেষ হইলো, লাইভ কুইজটা শনিবার রাত 8টা 30-এ কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। মানে এটা হইতেছে এন্ড। আচ্ছা, এই শনিবার রাত 11টা থেকে আমাদের রবিবার, রবিবার 11টা পর্যন্ত তোমাদেরকে এক্সাম দেওয়া যাবে। আমাদের এক্সাম লিঙ্কটা চ্যানেলে দিয়ে দেওয়া হবে, চ্যানেলে দিয়ে দেওয়া হবে। তুমি এই টাইমে যে কোনো একটা টাইমে সুন্দরভাবে ঢুকে এক্সামটা দিবা। ভাইয়া, এই এক্সাম কি একবারই দেওয়া যাবে? না, অজস্র বার দেওয়া যাবে। কিন্তু 11টা থেকে 11টা এই 24 ঘন্টার মধ্যে আমরা রেজাল্টটা পাবলিশ করবো। তুমি এরপরে যাবতীয় যতবার ইচ্ছা ততবার দাও, কোনো সমস্যা নাই। বাট রেজাল্টের শিটে, রেজাল্টের শিটে তোমার যখন নাম যদি দেখতে চাও এই 24 ঘন্টার মধ্যে দিতে হবে। এবং তোমরা এরপরে যাবতীয় যতবার ইচ্ছা ততবার দাও, কোনো সমস্যা নাই। সর্বোচ্চ 3বার তোমরা দিতে পারবা। তাহলে এইটা গেল হইতেছে ক্লাস, ক্লাসের পরে তোমার পোল, পোলের পরে লাইভ কুইজ, লাইভ কুইজের পরে এক্সাম। ঠিক সেম ভাবে তুমি যদি একটু চিন্তা করো, ভৌত জগত পরিমাপ 1, এইখানেই বলে আমি লিখে দিছি যে ভৌত জগত পরিমাপ কি শুক্রবারে, এটার এক্সাম হবে C101, অর্থাৎ এটা রাত 11টা, রাত কয়টা থেকে 11টার সময় লিঙ্ক পেয়ে যাবে, লিঙ্ক পাওয়া যাবা। পরবর্তী দিন অর্থাৎ শনিবার রাত 11টা পর্যন্ত তুমি পরীক্ষা দিতে পারবা। এবং শুক্রবারে, শুক্রবারে রাত 8টা 30-এ তোমার কি হবে? ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের উপর লাইভ কুইজ হবে। লাইভ কুইজ বললাম আমি এই রুটিনের মধ্যে লিখে দেই নাই, আমি এটা তোমাকে বুঝে নিতে হবে যে আজকে একটা চ্যাপ্টার শেষ হয়েছে মানে এরপরের দিন রাত 8টা 30-এ ওই চ্যাপ্টারের উপর লাইভ কুইজ হবে, হবেই হবে ইনশাল্লাহ। এই জন্য আমি শেষে একবারে লিখে দিছি লাইভ কুইজ হইতেছে 8টা 30-এ।
গেল। ক্লাস টাইম রোজার আগ পর্যন্ত 9টা 30 থাকবে, এক্সাম টাইমও বলে দিছি। সেম অনুরূপ ভাবে ভৌত জগত পরিমাপ যেদিন শেষ হইলো ঠিক তার পরের দিন হইতেছে আমার লাইভ কুইজ হবে 8টা 30 এবং রাত 11টার সময় এক্সাম লিঙ্ক তুমি পায়ে যাবা। এখন এখানে একটা কথা আছে ভাইয়া, এই যে 14 তারিখে ভৌত জগত পরিমাপের সাথে 8টা 30 আবার কি হবে, জিকে লাইভ কুইজ হবে। তাহলে জিকে ক্লাস কই, ইংলিশ ক্লাস কই? এখন বুঝো, তাহলে আমাদের নেক্সট পার্টটা হইতেছে জিকে এবং ইংলিশের ক্লাস। ইংলিশের ক্লাস, এই যে জিকে এবং ইংলিশের ক্লাস, যে জিকের যে আগে 3 দিন আছে, এই 3 দিনের মধ্যেই তুমি রেকর্ডেড পায়ে যাবা। কোথায় পাবা? আমাদের চ্যানেলে। চ্যানেলের বিষয় আমি আসতেছি, চ্যানেলের বিষয় আমি আসতেছি। রেকর্ডেড তোমাকে দিয়ে দেওয়া হবে যে জিকের যেই যেই টপিক, মেবি 2টা ক্লাস যাবে, সেই টপিকের ক্লাস সুন্দরভাবে চ্যানেলে থাকবে, পিডিএফ এবং কিভাবে তোমার কি পড়তে হবে সেটা আমি ক্লাসে বলে দেব। তোমার কাজ হইতেছে এই যে রেকর্ডেড যে ক্লাসটা জিকে এবং ইংলিশের দিয়ে দেওয়া হইলো জিকে লাইভ কুইজের আগে, সেই ক্লাস কমপ্লিট করা এবং তোমার কাছে যেই বই আছে সেখান থেকে কোশ্চেন সলভ করে জিকে লাইভ কুইজটা অ্যাটেন্ড করা। সেম গোস টু আমাদের ইংলিশ লাইভ কুইজের বেলায়। ইংলিশের ক্লাসগুলো তোমাকে রেকর্ডেড দিয়ে দেওয়া হবে, সেইভাবে তোমাকে ফলো করে আগে পড়ে ক্লাস করে পড়ে কোশ্চেন সলভ করে তুমি লাইভ কুইজ দিবা। এন্ড শেষে হইতেছে আমাদের 18 তারিখ বুধবার। 18 তারিখ বুধবারে আমাদের 2টা এক্সাম, তাই না? রেচন ও বর্জ্য নিষ্কাশন, জিকে এবং জিকেই এক্সাম, 2টাই লিঙ্ক সুন্দরভাবে দিয়ে দেওয়া থাকবে। যখন ইচ্ছা তোমরা সুন্দরভাবে দিতে পারবা, যার যেটা ইচ্ছা, যখন যেভাবে তোমার ভালো লাগে, যে আমি আগে রেচন ও বর্জ্য দিব তারপরে জিকে ইংলিশ দিব, বা আগে দিব জিকে তারপরে রেচন বর্জ্য, যার যেভাবে ভালো লাগে তুমি 24 ঘন্টার মধ্যে 2টা এক্সাম দিতে পারবা। লাস্টে বুধবারে উইকলি এক্সাম। উইকলি এক্সাম হবে বুধবারে। এই উইকলি এক্সামটা হইতেছে যাবতীয় উপরের যেই ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, জিকে, ইংলিশ, সবগুলা সবগুলা মিলায় 100 মার্কের পরীক্ষা হবে। এটা বললাম লাইভ কুইজ না, এটা কি পরীক্ষা, জাস্ট পরীক্ষা। লাইভ কুইজ যদি নেই আমরা আগেই বলে দিব, পরীক্ষা এক্সাম লিঙ্ক দেওয়া থাকবে এতটা থেকে এতটা, বুধবারে অতটা থেকে অতটার মধ্যে তোমাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়ে এক্সাম লিঙ্কটা মানে রেজাল্টটা তুমি ইনশাল্লাহ রাত 12টার আগেই পাওয়া যাবা। এইটা হইতেছে তোমার টোটাল কি বলবো, জি রুটিনের ব্রেকডাউন। আমরা ইংলিশ কি কি পড়াবো? আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ। আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচের মেবি 3টা ক্লাস যাবে। নাউনের একটা আইডেন্টিফাইং নাউন, আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ, আইডেন্টিফাইং অ্যাডভার্ব। ঠিক আছে, 3টা ক্লাস, সর্বোচ্চ দেখা গেছে 20 মিনিট করে, 3 গুণ = 60 মিনিট। তাহলে তুমি 3 দিনে একটা ক্লাস করে জাস্ট পড়ে ফেললেই হবে। আচ্ছা, এটা গেল আমাদের টোটাল রুটিন কথা। এখন আমরা আসি যে আমাদের যে প্রতি সপ্তাহে ইংলিশের সাথে সাথে, এখানে একটু লেখা মেবি আমার এডিটর ভুল করছে, লিখে দিলে ভালো হইতো যে এর সাথে কি আছে, ইংলিশের সাথে কি আছে। ইংলিশের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এ আছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সুন্দর একটা পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দিছি না? আমি কি বলছি, এই জিনিসটা সর্ট আউট করে দিছি। কি করছি? কিচ্ছু না, সর্টিং করে দিছি। সর্টিং মানে কি, সাজায় দিছি যে এই যে প্রিপোজিশন গুলা, এর কোন প্রিপোজিশন গুলার সাথে টু, এর কোন প্রিপোজিশন গুলার সাথে তোমার অফ, ফর, আর কিংবা তোমার ইন বসে বা যাই বসুক, ফর বসে। এখন মেইন কথাটা হইতেছে কি, আমি তোমাকে বলি, এটা ফর না, এটা হচ্ছে ফ্রম হবে। এটা হচ্ছে ফ্রম হবে। এখন প্রশ্ন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিভাবে পড়বা? তুমি তো সবগুলো একদিনে পড়তে পারবা না, ঠিক আছে, সেটার কথা পরে আসি। তোমার কাজ হইতেছে, ধরো তুমি এ প্লাস ফর পড়বা, তুমি আগে হইতেছে এই যে শব্দগুলা, এই শব্দগুলা অর্থ পরে, অর্থ পরে, অর্থ পরে আগে মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, অর্থ পরে আগে এইটুক মুখস্থ করবা। অ্যাকাউন্ট ফর, অ্যাডিকুয়েট ফর, অ্যাডাপ্ট ফর, এইভাবে 2-3 বার আগে নিজের মতো করে পড়বা। পড়লা, 1 ঘন্টা পর আবার পড়বা, এরপরে 1 ঘন্টা পর আবার পড়বা। প্রথমবার পড়বা 2-3 বার, মুখস্থ হয়েছে হয় নাই ডাজন্ট ম্যাটার। দ্বিতীয়বার পড়বা, হয়েছে হয় নাই ডাজন্ট ম্যাটার। তৃতীয়বার পড়বা, হয়েছে ডাজন্ট ম্যাটার। এরপরে রাত্রেবেলা তুমি এটাকে একদম মুখস্থের মতো করে না দেখে বলবা। কিভাবে বলবা? তোমার জাস্ট মাথায় রাখতে হবে যে এই যে অ্যাডাপ্টেড বলতেছি, এই যে অ্যাডেকুয়েট, এই শব্দটা তুমি চিন্তা করবা যে কিভাবে মুখস্থ রাখা যায় সহজে। তুমি চিন্তা করো যে অ্যাডুকুয়েটটা আমি আসলে কার মধ্যে করছিলাম, ফরের মধ্যে। আমি এভাবে ভিজুয়ালাইজ করতাম, বললাম আচ্ছা আমি অ্যাডুকেটের পরে ফর, না অ্যাডুকুয়েট ফ্রম, বা অ্যাডুকেট অফ, না অ্যাডুকুয়েট ইন, এটা আসলে কোথায় কোন বক্সের মধ্যে পড়ছিলাম? ওই যে ফরের মধ্যে পড়ছিলাম।
এইভাবে একটু রিলেট করার চিন্তা করবা। এরপরে রাত্রেবেলা চূড়ান্ত যেই পড়াটা দিবা, তারপরে তুমি একটার সাথে আর একটা অর্থ মিলায় পড়ো, বুঝে বুঝে একটু সময় নিয়ে 45 মিনিট বা 1 ঘন্টা সময় নিয়ে লাইনটা পড়ো, সেন্টেন্সটা পড়ো। প্রত্যেকটা সেন্টেন্স বললাম ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন, চাকরি বিসিএস এ আসা প্রশ্ন। এরপরে তুমি কি করো, দেখো যে তুমি ঢাইকা বলতে পারো কিনা। ঢাইকে কেমনে বলবা, একদম টোটালটা ঢাইকে বলতে পারো কিনা। অ্যাকাউন্ট ফর অর্থ, অ্যাডুকেট ফর অর্থ, অ্যাডমিশন ফর অর্থ, মানে তুমি অর্থটা ভাববা, নিজের কাছে জিজ্ঞেস করো অর্থটা পারো কিনা। কাইন্ডলি একটু মিউট করো, কাইন্ডলি একটু মিউট করো, কে আসো, ইশরাত জাহান একটু মিউট করো তো আপু, একটু মিউট করো, গুড, তোমার ভিডিওটা অফ করতে পারো, সমস্যা নাই। এইভাবে তোমাকে রিলেট করে পড়তে হবে যে এইটা আমি এই ওয়ার্ডটা কি অফের ছকে পড়ছিলাম নাকি ফ্রমের ছকে পড়ছিলাম না ইনের ছকে পড়ছিলাম। এরপরে তুমি অর্থ মুখস্থ করো দ্বিতীয় ধাপে। তৃতীয় ধাপে তুমি হইতেছে সেন্টেন্সটা একটু বুঝে বুঝে পড়ো, সেন্টেন্স মুখস্থ করার দরকার নাই। চতুর্থ ধাপে তুমি থাকো, তুমি থাকো ভাইকে দেখো অর্থটা পারো কিনা। এরপরে তুমি এইটা থাকো, দেখো তুমি অর্থ দেখে প্রিপোজিশন পারো কিনা। একবার এইভাবে যাবা আর একবার এইভাবে আসবা, বেশি না। আমাদের সাথে 7 দিন সময় আছে না, আছে। আমরা প্রতিদিন তোমাকে বললাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটা করে টাস্ক দিব, একটা করে টাস্ক দিব। যেরকম তুমি যদি তুমি চাইলা কার মাইক বন্য মাঝহারুল, প্রীতম, তামিম, মিউট করো ভাই, মিউট করো, প্রজ্ঞা মিউট করো না, হ্যাঁ। এরপর থেকে আমি অটো মিউট লাগাই দিব। আচ্ছা আসো, তুমি চাইলা তুমি 7 দিনে শেষ করবা, খুবই ইজি না। প্রথম দিন একটা পৃষ্ঠা পড়ো, প্রথম দিন একটা পৃষ্ঠা পড়ো, একটা পৃষ্ঠা পড়ো। একটা পৃষ্ঠা পড়তে কি তোমার খুব বেশি সমস্যা হবে? এখানে সর্বোচ্চ 25 থেকে 30টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিছে। আমার স্টেপ গুলো ফলো করো। আমি আবারও বলতেছি, ফার্স্ট স্টেপে শুধু ওয়ার্ড গুলা, যে এই ওয়ার্ড গুলার সাথে টু বসে। সেকেন্ড স্টেপে অর্থ, থার্ড স্টেপে বুঝে বুঝে সেন্টেন্স সহ পড়া, ফোর্থ স্টেপে আমি অর্থ ঢাইকে অর্থ মুখস্থ বলবো, আবার অর্থ দেখে শব্দ ঢাইকে শব্দ মুখস্থ বলবো। তাহলে একদিন তুমি A+2 পড়ো, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 4 দিনে তোমার A+2 এভরিথিং শেষ। এই কনফিউশন হয় এটা বললাম তুমি অটোমেটিক আগেই পড়ে ফেলাইছো, কিন্তু আমরা এটা জোড়ায় জোড়ায় বা কয়েকটা ভাগে ভাগ করে দিছি, কারণ কি ভেতরের কিছু ওয়ার্ডের মধ্যে তোমার কনফিউশন ঘটবে। যেমন কখন অ্যাবাইড বাই, কখন অ্যাবাইড উইথ, কখন অ্যাবাইড ইন, এগুলো তুমি আগেই পড়ছো, কিন্তু এই কনফিউশনটা এখানে একসাথে করে দেওয়া যাতে তোমার কনফিউশনটা ক্লিয়ার হয়ে যায়। তাহলে তুমি যদি 5 দিন একবার সুন্দর মতো প্রত্যেকটা পৃষ্ঠা করে পড়ো, এরপরে তুমি বললা কি ঠিক আছে আমি পড়ে ফেলাইছি, এখন আমি কোশ্চেন সলভ করব। কোশ্চেনটা জাস্ট সুন্দরভাবে এখান থেকে A to Z সব কোশ্চেন সলভ করে 2 দিনে সলভ করে ফেলাইতে পারবা। তার আগে পিডিএফটা প্রিন্ট করে ফেলবা। এখানে প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি ওই বই থেকে পড়বো, ওই বই থেকে পড়বো। ভাই যদি ওই বই থেকে পড়তে হলে আমি বলেই দিতাম, যেহেতু বলতেছি এটা প্রিন্ট করে পড়তে, প্রিন্ট করে পড়ো। কারণ কি এরা আমি সর্টিং করে দিছি, দুনিয়া অন্য কোনো বইতে এইভাবে সর্ট আউট করে দেয় নাই। দ্যাটস ইট। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি সব কথা? রুটিন বুঝতে পারছো? একটু চ্যাটে লেখো, একটু চ্যাটে Yes, লেখো sir. যে ক্লিয়ার কিনা। চ্যাটে একটু লেখো, মিউট আনমিউট করার দরকার নেই, চ্যাটে লেখো যে ক্লিয়ার কিনা, রুটিন টুটিন সব বুঝতে পারছো কিনা। ওকে ওকে ওকে, গুড 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 গুড। এখন যার যেই প্রশ্ন আছে একজন একজন করে আনমিউট করে আমাকে একটু বলো যে ভাইয়া এই রুটিনের এই জায়গাটা বা ওই জায়গাটা আমি বুঝি নাই, ঠিক আছে? বলো, আমি তোমাকে বুঝাই দিতেছি। ভাইয়া, হ্যাঁ ভাইয়া দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমি একটু ই করে নি। হ্যাঁ বলো। ভাইয়া ক্লাসগুলো ইউটিউবে হলে অনেক ভালো হতো। এখন ভিডিওতে প্রবলেম, সাউন্ডে প্রবলেম, মানে একটু ঝাপসা দেখতেছি সব। ইয়েস, এই জন্যই সবার ডিভাইস সেম সেম না। অনেকের জুম সাপোর্ট ঠিকভাবে করে না, অনেকের নেটওয়ার্কে প্রবলেম, অনেকের স্ক্রিনে প্রবলেম, ঠিক আছে? সো ইনশাল্লাহ আমরা পরবর্তী প্রত্যেকটা একাডেমিক ক্লাস, এটা আমি ঠিক করছি, তোমরা না বললেও আমি করতাম। ইউটিউবে আমাদের লাস্ট ফাইট যেরকম ইউটিউব লাইভে হয়েছিল, প্রাইভেট লাইভে তোমরা ইউটিউবে করতে পারবা, কোনো সমস্যা নাই। আর একটা জিনিস আমি একটু বলি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে, একটু আমি বলি, সেটা হইতেছে কি, আমি আহ দাঁড়াও, সেটা হইতেছে কি, এখানেই লিখি। তোমার টেলিগ্রাম চ্যানেল,
টেলিগ্রামে তিনটা জিনিস অ্যাড আসো, একটা হইতেছে আমাদের চ্যানেল, মেইন চ্যানেল, তাই না? মেইন চ্যানেল ফাইট ব্যাক 2.0 মেইন চ্যানেল, এইটার নোটিফিকেশন সবসময় কি রাখবো? অন রাখবো। আর একটা আছে আমাদের ডিসকাশন গ্রুপ। ডিসকাশন গ্রুপে তুমি জাস্ট দুই সময় অ্যাক্টিভ হবা। এক, তোমার যদি কোনো প্রবলেম হয়, প্রবলেমের সলিউশন হিসেবে তুমি সেখানে দিতে পারো। যদি সেখানে না পাও ডিরেক্ট আমাকে দিবা, আগে গ্রুপ প্রব দাও, তারপরে না পেলে আমাকে দাও, সমস্যা নাই, স্যাটিসফাইড না হলে। দুই নাম্বার হইতেছে আমাদের লাইভ কুইজের সময়। এছাড়া তোমার ডিসকাশন গ্রুপে গেজানোর কোনো দরকার নাই, ঠিক আছে? গেজানোর কোনো দরকার নেই। মেলা টাইম নষ্ট করছো, সেকেন্ড টাইমে আর টাইম নষ্ট করার কোনো দরকার নেই। খুদাই মেসেজের পর মেসেজ, রাত 12টা 1টা 2টা 3টা, কোনো দরকার নাই। তিন নাম্বার হইতেছে আমাদের পোল গ্রুপ। পোল গ্রুপ আসলে কখন? জাস্ট তুমি একটা চ্যাপ্টারের পোল যখন সলভ করবা তখন। এখন মেইন যে চ্যানেল, এই মেইন চ্যানেলে তুমি সব পাবা। আমাদের ফার্স্টে কি দিয়ে আছে? একটা পোস্টের রুটিন দিয়ে আছে, তাই না? রুটিন দিয়ে আছে, এবং রুটিনের নিচে লেখা আছে কি এভরিথিং এই পোস্টে পাবা। যেমন সে টু সে আমরা বললাম ল্যাবরেটরি ক্লাস 1, ক্লাস 1, এই পাশে ক্লিক হেয়ার, যখনই ক্লাসটা হয়ে যাবে এই ক্লিক হেয়ার লেখাটা লিঙ্কড আপ হয়ে যাবে অটোমেটিক নীল কালিতে। তুমি যখন রেকর্ডেড করতে যাবা, অনেকে রেকর্ডেড করবে, তুমি জাস্ট এখানে ক্লিক করবা। এইভাবে ক্লাস 2, ক্লাস 2, ক্লাস 3, এইভাবে ক্লিক হেয়ারে লিঙ্কড আপ করা থাকবে একটার পর একটার পর আস্তে আস্তে। নিচে কি থাকবে? তুমি পিডিএফ পাবা, দাগানো বইয়ের পিডিএফ সুন্দরভাবে সেম ক্লিক হেয়ারে ক্লিক করলে গ্রুপে নিয়ে যাবে, ওইখান থেকে ডাউনলোড করতে পারবা। ওকে ফাইন। এরপরে এখানে কি থাকবে? যখন শেষ হয়ে যাবে ক্লাসটা, পোল থাকবে। এরপরে কি থাকবে? এক্সাম লিংক সুন্দরভাবে এখানে থাকবে। শেষ, কেমিস্ট্রি শেষ, সেম গোস টু ফিজিক্স, সেম গোস টু বায়োলজি, একটার পর একটা, সেম গোস টু জিকে ইংলিশ, সব কিছু এই একটা পোস্টে তুমি সাজানো পাবা। দুনিয়ার অন্য কোনো জায়গায় যারা ফেসবুক বড় বড় ভাই প্ল্যাটফর্ম, আমার কাছে খুবই খারাপ লাগে, ফেসবুকে যাচ্ছে তাই ভাবে লাইভ ক্লাস নিতেছে, যাচ্ছে তাই ভাবে করছে। ফেসবুকে ক্লাস করে মজা নেই, বা ফেসবুকে কোনো কিছু গুছানো পাবে না। আমরা সম্পূর্ণ কিছু গুছাই দিচ্ছি, তুমি জাস্ট একটু কাইন্ডলি চ্যানেলটাতে সুন্দরভাবে একটু ঘাটবা। আমাদের বিগত প্রত্যেকটা অ্যানালাইসিস ক্লাস, অ্যানালাইসিসের পিডিএফ, অ্যানালাইসিসের পোল, অ্যানালাইসিসের তোমার এক্সাম সুন্দরভাবে ওয়ান ইন ওয়ান পোস্টে লিঙ্ক আপ করা আছে না? অবশ্যই আছে। এই হইতেছে তোমার সবকিছু সাজানো গুছানো ভাবে আমি তোমাকে বলে দিলাম। এখন বলো, চ্যানেলে কোনটাতে জয়েন করব? চ্যানেলে কোনটাতে মানে কি? তিনটাতেই জয়েন করতে হবে। ফেসবুক মানে ডিস্ট্রাকশন, দেয়ার ইজ নো ফেসবুক। এখন আমার কাছে তোমরা প্রশ্ন করো, আমি তোমাকে একটু ভাইয়া ছিল। বলো বলো বলো। মিউট করে রাখো। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো। ভাইয়া আমি আসলে জানতে চাচ্ছিলাম যে আমরা যে বলি রিভিশন আসলে রিভিশন মানেটা কি? মানে আমি এই ফার্স্ট টাইমে হচ্ছে যখন আমাদের কোচিং গুলাতে পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল শুরু হইলো, তখন আমি খুব হচ্ছে রিভিশন ডিফিসিয়েন্সিতে ভুগছি আর কি। মানে আমি কিভাবে এফেক্টিভ ভাবে বোটানি বই বা বোটানি জুলজি দুই পেপার এক্সট্রা ইনফো সহ গুছিয়ে এক রাতের মধ্যে কিংবা একদিনের মধ্যে কম্প্যাক্টে রিভিশন দিতে পারবো, এটাই মানে আমি বুঝতেছিলাম না, যার কারণে ম্যাটের আগে আসলে প্রপার ভাবে রিভিশন দেওয়া হয়নি। আচ্ছা, ফার্স্ট প্রশ্ন হইতেছে রিভিশন। তো এখন দেখো, ম্যাক্সিমাম স্টুডেন্ট রিভিশন এসে কট খায়। কি কট খায়? মেডিকেলের কিছু স্টেজ আছে, তোমার আমাদের সেকেন্ড টাইমার্সদের নিয়ে কথা বলি। এইটা থেকে এই পর্যন্ত একটা স্টেজ, এটা হইতেছে কি? ফার্স্ট 6 মান্থ। হ্যাঁ, এখানে তোমাকে কি করতে হবে? ধাপে ধাপে, স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। তুমি একটা নির্দিষ্ট ধরো 1 মাস ওমা ল্যাপটপ কাপান দেওয়া গেল না। একটু মিউট রাখো, কোশ্চেন করার পর মিউট করে রাখো। এইখানে একটা রিভিশন আসবে, এইখানে একটা রিভিশন আসবে, এইখানে আর একটা রিভিশন আসবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই, তাহলে তো অনেক বড় একটা জিনিস হয়ে গেল, তাই না? যে এত পড়া রিভিশন হবে। এখানে রিভিশন 1, এটা রিভিশন 2, এটা রিভিশন 3, সে টু সে মান্থলি রিভিশনের কথা বলতেছি। এখন রিভিশন কিভাবে দিব?
আমরা সবচেয়ে বেশি যে জিনিসটাতে ভুল করি সেটা হইতেছে, আমরা সবচেয়ে যে জায়গাটায় ভুল করি সেটা হচ্ছে সব করতে যাই, সব করতে যাই। এই যে রিভিশনের সময় সব পড়তে যাওয়ার যে টেন্ডেন্সি, এইটাই ম্যাক্সিমাম স্টুডেন্টকে ডুবায়। কারণ সিলেবাস, ট্রাস্ট মি, কখনোই শেষ হবে না। এটা হচ্ছে তোমার মানসিক অবস্থা। সিলেবাস তুমি পরীক্ষার আগে মনে হবে যে আর একটু যদি টাইম পেতাম আর একটু পড়ে যাইতাম, এটা কখনোই হবে না। তাহলে তোমাকে কি করতে হবে? পরীক্ষার জন্য যতটুকু জরুরি ততটুকু করতে হবে। কিভাবে রিভিশন দিব? ফার্স্টে আসি, সেটা হচ্ছে একটা সাবজেক্ট, ধরো তুমি বললা বোটানি পড়বো, বোটানি আমি ফুল বোটানি রিভিশন দিব। তাহলে ফুল বোটানি রিভিশন দেওয়ার জন্য আমার কিছু স্টেপ ফলো করতে হবে। ফার্স্ট স্টেপ সেটা কি? আমি প্রথমে প্রথমে আমি সব অনুশীলনী পড়ে ফেলবো, অনুশীলনী পড়ে ফেললাম, যাতে করে অনুশীলনী প্রশ্ন যদি হুবহু আসে সেটা যেন আমি না ভুল করি, মানে ভুল না করি। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার, সেকেন্ড স্টেপে আসি, সেটা হইতেছে বোটানি ফার্স্ট টু লাস্ট তুমি রিভিশন দিতে পারবে না, তোমাকে চ্যাপ্টার ভাগ করতে হবে। যে ফার্স্ট প্রায়োরিটি, সবচেয়ে গুরুত্বপূর্ণ 3 স্টার দিলাম আমি। যে দেখা গেছে বোটানির 12টা চ্যাপ্টারের মধ্যে 7টা চ্যাপ্টার খুব 3 স্টার, এখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে। তারপরে 2 স্টার, তারপরে সিঙ্গেল স্টার, এইভাবে তুমি ক্যাটাগরাইজ করলে আগে। সেকেন্ড স্টেপ হতেছে আমাদেরকে ক্যাটাগরি অনুযায়ী রিভিশন দিতে হবে। এখন ক্যাটাগরির মধ্যে একটা চ্যাপ্টার কিভাবে রিভিশন দিব, আসো খেয়াল করে একটা চ্যাপ্টার দিয়ে বোঝাই। থার্ড স্টেপ মানে কি? আমি চ্যাপ্টারের মধ্যে ঢুকতেছি, চ্যাপ্টার ওয়াইজ বুঝো। সে টু সে আমি সবচেয়ে কঠিন একটা চ্যাপ্টার নিলাম, শৈবাল ও ছত্রাক, তুমি রিভিশন দিবা শৈবাল ও ছত্রাক। তুমি তো অনুশীলনী আগেই পড়ে ফেলছো। এখন শৈবাল ও ছত্রাক, এই জন্য আমি এতদিন ধরে অ্যানালাইসিস করছি যে শৈবাল ও ছত্রাক তুমি যদি বিগত বছরের প্রশ্ন দেখো, কোথা থেকে প্রশ্ন হইতেছে? এক্সট্রা ইনফো থেকে প্রশ্ন হয়েছে। এক্সট্রা ইনফো তুমি বুঝো, তোমাকে বললাম প্রায়োরিটি দিয়ে প্রায়োরিটি অনুযায়ী ভাগে ভাগে রিভিশন দিতে হবে। তুমি বললাম A to Z, একটা ছেলে সে দেখলো যে অ্যানালাইসিস করে, আরে বিগত বছরগুলোতে আমার শৈবাল ও ছত্রাক থেকে এক্সট্রা ইনফো পড়ে আসছে, আমি শৈবাল ও ছত্রাক। আর একটা ছেলে ভাবলো যে শৈবাল ও ছত্রাক আমি টোটাল কি পড়বো? টোটাল হাসান স্যার পড়বো, হবে না, হবে না। সে এই যে ছেলেটা, এটা ধরো পার্সন 1 আর এটা হচ্ছে পার্সন 2 বললাম আগেই আগায় আছে, কারণ কি তার অনুশীলনী দেওয়া আছে, আরো আগায় আছে, তার ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে। সে আদৌ জানে না শৈবাল ও ছত্রাক তার ইম্পর্টেন্ট নাকি ইম্পর্টেন্ট, বাট তুমি জানো। এন্ড দ্য থার্ড ওয়ান, তুমি যখন চ্যাপ্টার দিছো, তুমি অ্যানালাইসিস করছো যে শৈবাল ও ছত্রাক থেকে বেশিরভাগ ক্ষেত্রে এক্সট্রা ইনফো থেকে প্রশ্ন আসছে আলিম স্যার থেকে। তো তুমি আগে আমার আলিম স্যারের যে এক্সট্রা ইনফো শিট সেটা পড়ে ফেলাইলা। বলো তো কমন পাওয়ার সম্ভাবনা কার বেশি? 60% তোমার চান্স আছে, ওর আছে অনলি 20%। এক্সট্রা ইনফো শেষ, এক্সট্রা ইনফো পড়তে তোমার বেশি সময় লাগবে না। এরপরে তুমি আসলা, এই যে এতদিন ধরে অ্যানালাইসিস করলা, কোন টপিক গুলা ইম্পর্টেন্ট তুমি অলরেডি বুঝো। ক্লাস এতদিন ধরে যে ক্লাস করবা, এই যে এতদিন ধরে যে ক্লাস করছো, তুমি তো এই পয়েন্টটা এসে রিভিশন দিতেছো। এই পয়েন্টটা তুমি কি করছো? ক্লাস করছো না, তুমি অ্যানালাইসিস করছো না, তুমি কোশ্চেন ব্যাংক সলভ করছো না, তুমি অনুশীলনী সলভ করছো না। তো তুমি তো জানো যে কোন টপিকটা ইম্পর্টেন্ট টপিক আগে রিভিশন দিতে হবে। এরপরে তুমি আসো প্রবলেমেটিক টপিক, যে এই টপিকটা আমি আগের থেকে অ্যানালাইসিসে আমি বললাম লিখেও দিয়েছিলাম প্রবলেমেটিক টপিক। কারণ কি? রিভিশনের সময় কোন টপিকটা তোমার প্রবলেম সেটা তোমাকে খুঁজে বের করতে হবে, যে এই টপিকটা প্রবলেমেটিক, এইটা আমি পড়বো। তাহলে একজন শৈবাল ও ছত্রাক রিভিশন দিতেছে চ্যাপ্টার ওয়াইজ, কি ধাপে ধাপে। প্রথমে এক্সট্রা ইনফো, তার অ্যানালাইসিস থেকে সেই ফলটা পাইছে। সব জায়গায় যে এক্সট্রা ইনফো আগে পড়তে হবে এরকম না। তুমি পরিপাক ও শোষণ থেকে এক্সট্রা ইনফো আগে পড়ে কোনো চুল ছিঁড়তে পারবা না, কিন্তু শৈবাল ও ছত্রাক থেকে অনেক চুল ছিঁড়ে ফেলাইতে পারবা। কারণ কি? এক্সট্রা ইনফো আগে বেশি আসছে। এরপরে ইম্পর্টেন্ট টপিক পড়লা, এরপরে তুমি প্রবলেমেটিক টপিক পড়লা। ধাপে ধাপে পড়লে তোমার আর কিচ্ছু লাগতেছে না। এটা একটা স্টেজ। তুমি যদি এখন কথা আমাকে বলো যে ভাইয়া এই যে চ্যাপ্টার ওয়াইজ তো এটা ডিফার করবে, ভ্যারি করবে, এইটা তোমাকে অ্যাবিলিটি তোমার নিজের বানানিতে হবে যে আমি একটা চ্যাপ্টার কিভাবে পড়বো। তুমি একদম চ্যাপ্টারের ফার্স্ট টু লাস্ট পড়তে যাবে ইচ এন্ড এভরিথিং, তাহলে তুমি এতদিন করছো কি?
আরেকটা বিষয় হইতেছে যেটা রিভিশনের সবচেয়ে বড় হাতিয়ার, ঠিক আছে, রিভিশনের সবচেয়ে বড় হাতিয়ার এইটা, কনফিডেন্স, সেলফ কনফিডেন্সটা রাখা যে আমার এটা পড়া আছে, আমি ইনশাল্লাহ এখান থেকে পারবো। আমি জাস্ট আরেকবার রিকল করার জন্য রিভিশন দিচ্ছি। ম্যাক্সিমাম স্টুডেন্ট প্যানিক হয়ে যায়, মনে হয় যে সব ভুলে গেছি। আসলে সব সে ভুলে না, একটা মানুষ কখনোই সব ভুলে না। দেখা গেছে সেই ক্লাস 6-7 কার সাথে প্রেম করছে, ওর চেহারা এখনো মনে আছে, তোমার আছে না? আছে। তো মানুষ তো এত সহজে ভুলে না। তোমার এই কনফিডেন্সটা, বিশ্বাসটা লাগবে যে না আমি পারি, আমার যেখানে যেখানে প্রবলেম, যেখানে যেখানে গ্যাপ আছে সেইখানে, এবং যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, এক্সট্রা ইনফো, অনুশীলনী, ইম্পর্টেন্ট টপিক, সেগুলি রিভিশন দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে রিভিশন দেওয়ার প্রসেস। এইটা হচ্ছে রিভিশন দেওয়ার প্রসেস। আমি আশা করি তোমাকে বুঝাইতে পারছি। ঠিক আছে, এই যে রিভিশন দিতে এত টাইম লাগে, আমার তো টাইম লাগে না ভাই। একটা চ্যাপ্টারের অনুশীলনী প্রশ্ন, এই পাগল এদিক দাঁড়াও, ধরো শৈবাল ছত্রাকে সে টু সে অনুশীলনী, অনুশীলনী কি কি, আলিম প্লাস আজিবুর, এই দুইটাই তো। হাসান স্যার তো সেরকম অনুশীলনী নাই। আজিবুর মিলায় সে টু সে 100 অনুশীলনী আছে, সে টু সে 100। এখন আমি কি বলছি, তুমি তো প্রথমবার, এটা তো রিভিশন দিচ্ছ, রিভিশনের সময় কি 100 এমসিকিউ রিভিশন দিবা? রিভিশনের সময় কে বেশি সময় লাগে তারাই বলে যারা সব করতে যায়। 100 এমসিকিউ রিভিশন দিবা? পাগল হইছো? পাগলের কামড়ায় তোমারে না। তুমি তো দাগে রাখছো আগে। আমি তোমাকে বলছিলাম না যে এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার? তুমি অলরেডি আগে গোল্লা গোল্লা দাগাই দিছো বা এমনি দাগায় ফেলাইছো। কোনগুলা দাগাবো, এটা আর একটা প্রশ্ন। দাগাবো কোনগুলা, দাগাবো কোনগুলো? দেখো, যেইগুলো তুমি হাসান স্যারে পড়লে পারবা, যে ইউরোথ্রিক্সের যেই শুক্রাণুটা আসে বা স্পোর গুলো আসে সেটা কয় ফ্লাজেলা যুক্ত, পারবা, তাই না? বা নিচের কোনটা গার্ডেল আকৃতির ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়, পারবা। কিন্তু আলিম স্যারের যেটা একদম কোর এক্সট্রা ইনফো, একদম কোর, যেটা তুমি আলিম স্যার ছাড়া হাসান স্যার যদি কিয়ামত পর্যন্ত কইরা যাও তুমি পারবা না, সেগুলি দাগায় রাখতে হবে। এগুলিকে আমি কি বলি? অ্যাটিপিক্যাল প্রশ্ন। তুমি যখন প্রথমবার সলভ করবা, এই অ্যাটিপিক্যাল প্রশ্ন, অ্যাটিপিক্যাল প্রশ্ন দাগায় ফেলাইতে হবে, যেগুলি শুধুমাত্র কিসে আছে, আলিম বা আজিবুর আছে, হাসান স্যারে নাই। কারণ হাসান স্যারে যেগুলি আছে সেগুলি বললাম তুমি এই ইম্পর্টেন্ট টপিক, প্রবলেমেটিক টপিক পড়ার পরে অটোমেটিক পারবা। তাহলে দেখো, তোমার মিনিমাম এইখানে এমসিকিউ কমে যেতেছে 50টা, তাহলে বাকি 50টা এমসিকিউ তোমার রিভিশন দিয়ে লাগতেছে। তুমি যখন অ্যানালাইসিস করে ইম্পর্টেন্ট টপিক, প্রবলেমেটিক টপিক বের করে ফেলাইছো, এইখানে আরো 50% সময় তোমার বাইচে যেতেছে, আরো 50% সময় বাইচে যেতেছে। তাহলে শৈবাল ও ছত্রাক তুমি যদি আমাকে বলো রিভিশন দিতে, আমি রিভিশন দিতে পারবো এক ঘন্টা, তোমাদের বেলায় সেটা সর্বোচ্চ 2 আওয়ার যাবে, সর্বোচ্চ। আর কোনো প্রবলেম? আচ্ছা, আমি কি তোমাকে উত্তর দিতে পারছি? আমি কি তোমাকে উত্তর দিতে পারছি? বুঝতে পারছি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলো। ভাইয়া ওই যে ডিসকাশন গ্রুপে কিছু মানে নোটস মতন করে দেয়, ওই যে পিডিএফ দেয় আর কি, বিসিএস এর এইরকম আর এক্সট্রা ইনফো এরকম দেয়। ওইগুলা যদি মেইন চ্যানেলে দেওয়া হয় তাহলে ওই ডিসকাশন গ্রুপে খুঁজতে অনেক মানে সমস্যা আমি তো হয়। তোমার এক্সট্রা ইনফো এটা নরমালি দেওয়া হয়েছে, ওটা নরমালি দেওয়া হয়েছে। এক্সট্রা ইনফো যখন আমি একটা অধ্যায় পড়াবো তার আগে তোমার সুন্দরভাবে মেইন চ্যানেলেই দিয়ে থাকবে। এক্সট্রা ইনফো নিয়ে সব প্যারা খায়ও না, ঠিক আছে? এক্সট্রা ইনফো বলো বা যে যাবতীয় একটা উইকের যাবতীয় যা কিছু লাগে সেটা সুন্দর করে মেইন চ্যানেলে সাজানো থাকবে, লিঙ্ক আপ করা থাকবে, মুদ্রা কথা। আর ওই যে বিসিএস এর ওইখানে দেওয়া আছে, এটা যেহেতু মেইন চ্যানেলে তাহলে ভালো। আবার একটু প্রবলেম বলো, তোমার কথাটা বাইজে আসছে, আবার একটু বলো। বলতেছিলাম কি, ওই যে বিসিএস এর যে কোশ্চেন গুলো ওইগুলো তো পিডিএফ করে দিয়েছে না ডিসকাশন গ্রুপে, ওইটা যদি কোনটা মেইন কোনটা চ্যানেলে কোনটা কোন পিডিএফ? ওই বিসিএস ইংলিশের বিসিএস কোশ্চেন গুলা। ও, ইংলিশের বিসিএস কোশ্চেন গুলা, আচ্ছা ঠিক আছে, সেটা দেওয়া যাবে, সেটা দেওয়া যাবে। কেন, তোমার কাছে ইংলিশের বিসিএস কোশ্চেনের আছে না? বইয়ে বিসিএস কোশ্চেন দিয়ে আছে না? বইয়ে আছে, বইয়ে তো ওই যে টপিক মানে এক একটা টপিকের ভিতরে এক একটা করে এরকম। ভিত্তিক দেয়া নাই? না, ওরকম সালভিত্তিক আলাদা দেওয়া নাই। সাল ভিত্তিক আলাদা দেয়া নাই? কি বই ফলো করো? উন্মেষ। উন্মেষে সাল ভিত্তিক দেয়া নাই, ওকে। আচ্ছা ঠিক আছে, আমরা তোমার হইতেছে সাল এবং সাল ভিত্তিক ইংলিশের কোশ্চেন মেইন চ্যানেলে আমরা সুন্দরভাবে সাজাই দিব, ঠিক আছে?
ভাইয়া এই জন্যই আমার, হ্যাঁ বলো ভাইয়া ভাইয়া আপনি বলো। ভাইয়া আপনি যখন বললেন না যে অনুশীলনী আর কোশ্চেন ব্যাংক যখন সলভ করবে তখন প্রবলেম যেগুলো থাকবে ওগুলো দাগায় রাখতে, পরে হ্যাঁ, ওগুলো রিভাইজ দিতে। এখন ভাই ফার্স্ট টাইম যখন পড়ছিলাম তখন তো কিছু জিনিস মানে অনেক অনেক চ্যাপ্টার দাগানো ছিল, এখন যখন আবার পড়বো এখন তো নতুন করে পড়বো না, দাগানো গুলা পড়বো খালি। প্রথমবার যখন, এখন তুমি যখন সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা বুঝতে পারছি, সবার প্রশ্ন আমার মোটামুটি বোঝা হয়ে গেছে, মেইন জিনিসটা আমি তোমাকে বুঝাই। তুমি যখন সেকেন্ড টাইম প্রিপারেশন নিতেছো, তুমি ভুলে যাও তুমি ফার্স্ট টাইম পরীক্ষা দিছো, তোমার যে নাম্বার কাটা যাবে এটা ধরো সেটা হচ্ছে তোমার এইচএসসির জন্য, জিপের জন্য কম কাটে যাইতেছে, অর্থাৎ তুমি প্রিপারেশন নিছো এটা ভুলে যাও। প্রথমবার সেকেন্ড টাইম যখন প্রিপারেশন নিতেছো, একদম প্রথম থেকে বুঝে বুঝে ধীরে ধীরে তোমার পড়তে হবে, এটা হচ্ছে মেইন মেইন কথা। 2 নাম্বার একটা কথা, সেটা হচ্ছে তুমি এখন একটু মিউট করো, সেটা হইতেছে তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের মধ্যে আমি খুব ফ্রাস্ট্রেশনের এবং মানে কি বলবো, ড্রপ আউট টেন্ডেন্সি আমি দেখছি। ড্রপ আউট টেন্ডেন্সি মানে কি, সেটা হইতেছে এই যে ড্রপ আউট টেন্ডেন্সিটা কিভাবে কাজ করে, ড্রপ আউট টেন্ডেন্সিটা আমি তোমায় বুঝাই। এই যে বিগত এই কয়েকদিন আগে অ্যাপস্টেন ফাইল যখন রিলিজ হইলো, বিটকয়েনের দাম এরকম এরকম করে বাড়তেছিল, এই পর্যন্ত চলে আসলো প্রায় $1,00,000। ঠিক আছে, $1,00,000, $1,00,000। এইখানে এসে যখন অ্যাপস্টেন ফাইল রিলিজ হইলো এই ডেটে, এক রাতের মধ্যে বিটকয়েন ধাপ করে 70K হয়ে গেছে, $30,000 ডাউন হয়েছে। $30,000 ডাউন, কত ডাউন? $30,000, 30K, 30K USD ডলার বিটকয়েন দাম ডাউন খেয়েছে। তো কাহিনীটা হইতেছে, এইটা হইতেছে আমরা বলি হচ্ছে ড্রপ আউট 6, মানে তোমাদের মেন্টালিটি। তুমি একটা সময়, তুমি এখন যখন অ্যাজ এ সেকেন্ড টাইমার, তুমি দেখবা যে আরে মাঝে মাঝে পড়ার ফ্লো খুব সুন্দরভাবে আগাইতেছে, হঠাৎ করে তুমি একটা ডাউন খাও, এইটা প্রত্যেকটা সেকেন্ড টাইমার খাবা। প্রথমে যে কয়েকজন খাইতেছে, অল্প কয়েকজন অলরেডি খাই গেছে, অলরেডি ভাই ও এইটুক যাইতে গেছে, এইটুক ওর দৌড় হইতেছে এতটুক, এই যে এই এইভাবে দমে গেছে, ঠিক আছে, এই বাস ডাউন। ওর 1 মাস যাইতে না যাইতে ওর হাউস মিটে গেছে সেকেন্ড টাইম হয়ে। ভাই আমি ফার্স্টে মেসেজ দেখলাম, ভাই আপনি যা বলবেন একদম জীবন যৌবন সব আপনার জন্য উৎসর্গিত, দিয়ে দিব, 14 ঘন্টা 10 ঘন্টা 15 ঘন্টা যা বলবেন সব দিয়ে দিব, ঠিক আছে। কিছুদিন পরে বলে ভাই আমি আর সেকেন্ড টাইম কন্টিনিউ করবো না, ঠিক আছে যাও, কোনো সমস্যা নাই। তোমার ভাই জীবন, তুমি জীবনের কোন দিক দিয়ে কিভাবে মারা দিবা সেটা তোমার ডিসিশন, তোমার চয়েস। এখন প্রশ্ন হইতেছে, তুমি যদি একটা জিনিস একটু খেয়াল করো, তোমাকে এখন প্রত্যেকটা, যে হয়তোবা তোমার 3 মাস পর, হয়তোবা 4 মাস পর, বা হয়তোবা 6 মাস পর, এটা তুমি ডাউন খাবাই খাবা। এটা আগের থেকে নিজেকে মেনে নিতে হবে যে না, আমার ডাউনফল সামনে আসবে, আমার ডাউনফল আসবে। ডাউনফলটাকে তুমি যদি এখন হাল ছেড়ে দাও, ড্রপ আউট করে দাও, এই জায়গায় ড্রপ আউট করে দাও, তাহলে বললাম তুমি লস খাবা। যেরকম দেখো, একটা ধরো একটা ট্রেডার বা আমি সে টু সে $1,00,000 আমি কিনছিলাম, বিটকয়েন কিনছিলাম, একটা বিটকয়েন। এখন আমি যদি এটা $70,000 সেল করি, আমার কত হাজার লস? 30,000 লস। এটুক তো বুঝতে পারছো। আমি যদি এখন কি বলছি, সেল করে দিই, সেল মানে কি আমি হাল ছেড়ে দিলাম, না মার্কেট বোধহয় আবার ডাউন যাবে। কিন্তু তুমি জানো না, তুমি যদি একটু পাস্ট অ্যানালাইসিস দেখো, করোনার সময় বিটকয়েন ছিল কত? 10K। একটা বিটকয়েন 10K, সেটা কি আবার 1,00,000-এ গেছে না? গেছে। তার মানে তুমি যখন একটা ডাউনফলের একদম নিচের বিন্দুতেও আসো, মনে হইতেছে তুমি হাল ছেড়ে দিবা, তুমি পুশ করো, একটু একটু করে পুশ করো, তখন দেখা যায় কি জানো, মার্কেটটা কিরকম হয়, এই যে মার্কেটটা এরকম হয়, মার্কেটটা এরকম হয়। কিন্তু আলটিমেটলি তুমি এখানে কি ছিল, এখানে ধরো 6 মান্থ তোমার সেকেন্ড টাইম প্রিপারেশনের, আর এই বিন্দুটা হইতেছে তোমার কি, একদম মেডিকেল এক্সামের ডেট। দেখো তুমি বললাম আবার মেডিকেল এক্সামে ফিরে ওই তোমার সর্বোচ্চ পিক পয়েন্টে, তোমার লাইফের মানে তোমার কি বলবো, অর্জনের পিক পয়েন্ট, তুমি পড়লেই পারতেছো, নাম্বার পারতেছো, সেই সময় তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টে বসতে পারতেছো, সেই অ্যাবিলিটি নিয়ে বসতে পারতেছো। কিন্তু হাল ছেড়ে দিলে, যদি আমি বেচতাম 36,000 লস, কিন্তু আমি যদি এখন ধরে রাখি যে না, আমি বিটকয়েন বেচবো না, ইনশাল্লাহ আল্লাহ তাআলার উপর ভরসা রাখলাম এবং আমার নিজের উপর ভরসা রাখলাম, যেটার দাম বাড়বে, ইনশাল্লাহ দেখবে 1 বছর পর বিটকয়েন আবার স্টেবল হয়ে 1,00,000 চলে গেছে। তোমার অবস্থাও সেম ভাই। আল্লাহ তাআলা তোমার রিজিকে কি রাখছে না রাখছে সেদিক তোমার দেখার দরকার নাই।
তুমি জানবা তুমি যখন লোয়েস্টে আসো তোমার একটা কামব্যাক দিতে হবে, এবং সেটা এক ধাপে তুমি কামব্যাক দিতে পারবে এরকম কিছু না, সেটা তোমাকে আস্তে 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 যাবে। একদিন 6 ঘন্টা পড়া হবে, আর একদিন 3 ঘন্টা। এখন 3 ঘন্টা পড়ার সময় তুমি তুমি যদি ডিসঅ্যাপয়েন্টমেন্ট পড়ে যাও, হাই আমার 3 ঘন্টা পড়া হয়েছে, আর একজন তো 10 ঘন্টা পড়ছে, আমার কি হবে? না, তুমি ভাবো যে আচ্ছা ঠিক আছে, আমি এটাকে আবার উপরে নিয়ে আসি, আবার একটু ডাউন খাবে, আবার একটু উপরে নিয়ে আসি, আবার একটু ডাউন খাবে, আবার উপর নিয়ে আসি। এইভাবে ধাপে 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 তোমাকে সেকেন্ড টাইম প্রিপারেশনটা জার্নি করতে হবে। এটার একটা সিস্টেম আছে, একটা হচ্ছে বেয়ার আর একটা হচ্ছে বাল। বেয়ার বুঝো? বেয়ার উপরের দিক নেয়, ঠিক আছে, বেয়ার উপরের দিক নেয়, বাল নিচের দিক যায়, যাই হোক সে কথা আমি আসতেছি না। তোমাকে এরকম স্টেপ বাই স্টেপ সেকেন্ড টাইম প্রিপারেশনটা শুরু করতে হবে এবং শেষ পর্যন্ত চালাই নিতে হবে। আমি বললাম, আমি এই কথাটা তুমি মাথার মধ্যে ধরে রাখো। তুমি যদি তোমার যেই দিন মনে হইতেছে যেদিন হাল ছেড়ে দিবা, সেদিন একটু আমার সাথে কথা বলিও, ফোনে আমার সাথে একটু কথা বলিও, যেদিন হাল ছেড়ে দিবা। কারণ তুমি যদি এই পয়েন্টে, তোমার লোয়েস্ট পয়েন্টে হাল ছেড়ে দাও, তোমার চান্স পাওয়া হবে না। কিন্তু তুমি যদি ধৈর্য সহকারে আবার স্টেপ বাই স্টেপ একটু আগাও আমাদের সাথে, তাহলে বললাম তোমার ইনশাল্লাহ শেষ পর্যায়ে যায় একটা চান্স হওয়ার একদম 90% সম্ভাবনা আছে। এন্ড দ্য থিং ইজ, এই যে রেগুলারিটি মেনটেন করার জন্য বলে না, মোটিভেশন ইজ মানে রেগুলারিটি বা ডিসিপ্লিন ইজ গ্রেটার দ্যান মোটিভেশন। ডিসিপ্লিন মানে কি? তোমার পড়া হইতেছে না, তুমি আমার ক্লাসগুলা করো। তুমি বই খুলে 1 পৃষ্ঠা তোমার সারাদিনে পড়া হয় নাই, তুমি ক্লাস করো। তোমার কোনো কিচ্ছু তুমি পারো না, তুমি পোলগুলা সলভ করো। তোমার নাম্বার কম আসতেছে, তুমি এক্সাম দাও। কিন্তু কি হওয়া যাবে না? ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না, ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। এটা হইতেছে মেইন কথা। সেদিন আমি যে অন্তরের সাথে একটা লাইভ পডকাস্ট দেখছো না, ওই ছেলেটা মানে প্রত্যেকবার ভাই মানে ও ডাউন খাইছে। শেষ মুহূর্তে যখন পরীক্ষা দিচ্ছে তখন ও 60-70-এর বেশি নাম্বার আসছে না। সেকেন্ড টাইম আর যার নাম্বার কথা উন্মেষের অনুযায়ী বা রেটিনার বড় ভাইদের অনুযায়ী 90+, সেখানে ওর নাম্বার আসে হইতেছে 60, 65, 70। কিন্তু ওর কনফিডেন্সটা ছিল যে না, আমি শেষ পর্যন্ত যদি আমার মতো করে আগায় যাই ইনশাল্লাহ চান্স হবেই, ইনশাল্লাহ চান্স হবেই। ও বললাম ঠিকই চান্স পেয়েছে, ও বললাম ঠিকই চান্স পেয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ কথা কি জানো, আমি তোমার একদিন কথা বলি, আমি একদিন কিচ্ছু পড়ি নাই ভাইবার আগে, টার্মের ভাইবা, আমার মেডিকেলের টার্মের ভাইবা, কিচ্ছু পড়ি নাই। ফরেন্সিক মেডিসিন ছিল, ফরেন্সিক মেডিসিন হচ্ছে সবচেয়ে বদখাইষ্ট একটা সাবজেক্ট মেডিকেলের মধ্যে। কিচ্ছু পড়ি নাই ভাইবা। কারণ কি জানো, একদিন মাত্র সময় ছিল, রিটেন একদিন গ্যাপ, এর পরের দিন ভাইবা। এত বড় সিলেবাস আমি মাথার মধ্যে নিলাম, এত বড় সিলেবাস কিভাবে আমি সব কমপ্লিট করব? আমি কিচ্ছু বললাম না, সারাদিন ধরে খালি গেম খেলছি, মানে গেম খেলছি, ঘুমাইছি। পরের দিন উঠে আমি ভাবতেছি পরীক্ষা দিতে যাবো না, সাপ্লি দিব। মানে আমাদের পরবর্তী যে পরীক্ষাটা দেওয়া হয় এটা সাপ্লি বলে, ফেল করলে আবার পরবর্তী দেওয়া যায়। সাপ্লি দিব, যাবো না, ভালো লাগতেছে না, কিচ্ছু করি নাই। হঠাৎ করে আমার এক বড় ভাই বললো, তুই তোর না পরীক্ষা, হ্যাঁ রেডি হ, কনফিডেন্ট থাকবি, কনফিডেন্টলি ভুল উত্তর দিবি, যায় যেই প্রশ্ন বলবি মানে তোতলামি করবি না, কনফিডেন্টলি খুব পার্টে যাবি, প্যান্ট শার্ট ইন করে যাবি, সুন্দর মতো পার্টে যাবি, পার্টে বসবি কনফিডেন্টলি। তুই যদি ভুল উত্তর দিস, দেখা গেছে একটা কার্ড, আমাদের কার্ড তুলতে হয়, কার্ডে একটা প্রশ্ন, ওই প্রশ্নের বলা যে তুমি উত্তর দাও, তুমি ভুল উত্তর দিয়ে আসো, ভুল উত্তর দিয়ে আসো, বলো তুই ভুল উত্তর দিয়ে আসবি। আমি কার্ড একটা তুললাম, আমাকে 5টা কার্ড তুলাইছিল, খেয়াল করলো বুঝো, 5টা কার্ড তুলাইছিল, একটা আমি পারি নাই, বাকি 4টার মধ্যে একটা একদমই পারি না, 4টার মধ্যে 2টা মোটামুটি আমি ভালো পারি, বাকি 2টা একবারও পারি না, 2টা আমি বলছি। এরপরে 3 নাম্বার কার্ড তুলে দেখি যেই প্রশ্ন আমি একবারে পারি না। এখন ম্যাডাম জিজ্ঞেস করছে যে তোমার কি কার্ড, প্রশ্নে কি কার্ড আসছে, মানে কি প্রশ্ন আসছে কার্ডে। আমি বললাম যে ম্যাডাম এই প্রশ্ন বলো। আমি খুব কনফিডেন্টলি আমার মনের মাধুরী মিশায়ে হজ বড়লা যা একটা ইংলিশে ডেফিনেশন দিয়ে আসছি, ম্যাডাম খালি এটা বলে ছেড়ে দিল। আমি বললাম ঠিকই পাস করে আসছি, আমি বললাম কিচ্ছু পড়ি নাই, বাট আমার কনফিডেন্স ছিল। ওই যে ভাই এসে আমার মধ্যে একটা কনফিডেন্স জায়গায় দিয়ে গেছে, না তুই পারবি, কনফিডেন্টলি ভুল উত্তর দিয়ে আসবি। তোমার কাজটা হচ্ছে এই কনফিডেন্সটা, যে তুমি পারবা। যত তুমি ধরো 60 পাইতেছো, 70 পাইতেছো, 50 পাইতেছো, না তুমি কনফিডেন্স, আমি পারবোই ভাই, আমি ইনশাল্লাহ চান্স পাবোই, এই কনফিডেন্সটা ধরে রাখো। এই কনফিডেন্সটা আমি তোমাদের চাই। হ্যাঁ বলো, কে কে পারছো? আমার কাছে যে বায়োলজি বইগুলো আছে এগুলো হচ্ছে আমি ফার্স্ট ইয়ারে যখন উঠছি 2023 সালে নিয়েছিলাম। এখন আমি ক্লাস স্টার্ট করলে পড়বো কি আমার আগের বইটা থেকে, নাকি নিউ বই নিতে হবে? এটা তো অনেক নতুন বই নাও, বায়োলজি বইটা নতুন করে নাও। কি লিখছো? ভাই আসসালামু আলাইকুম। ভাইয়া ওয়ালাইকুম আসসালাম, বলো।
ভাই আপনি কিসের ডক্টর? আমি এখনো ডাক্তারই হই নাই রে, আমি ফাইনাল ইয়ারে পড়ি। গাধা। ভাই আসসালামু বলো আলাইকুম, কথা শোনা যাচ্ছে? বলো বলো, শোনা যাচ্ছে, বলো। ভাইয়া আমি এবছর ইমপ্রুভমেন্ট দিতে চাচ্ছি আর কি। ইমপ্রুভমেন্ট নিয়ে কেউ কথা বলে না, সবাই সেকেন্ড টাইম নিয়ে কথা বলে। এখন আমি দুইটা একসাথে কিভাবে কন্টিনিউ করব ওইটা বুঝতে পারতেছি না। যারা আমাকে পার্সোনালি ইমপ্রুভমেন্টের বিষয়ে নক দিছে, আমি তাদেরকে প্রত্যেককে আমি তাদের বিষয়টা বুঝাই দিছি। সেটা হচ্ছে দেখো, ইমপ্রুভমেন্ট আর সাথে তোমার সেকেন্ড টাইম প্রিপারেশন। আচ্ছা, ইমপ্রুভমেন্টটা হচ্ছে তোমার মেইন ফোকাস। ইমপ্রুভমেন্টটা তোমার কি মেইন ফোকাস, মেইন ফোকাস। এখন ইমপ্রুভমেন্ট মানে তোমার এখানে মিনিমাম, এখানে অবশ্যই জান প্রাণ দিয়া জিপিএ 5 তোমার উঠাইতেই হবে। গেল। ইমপ্রুভমেন্ট মেইন ফোকাস হলে সেকেন্ড টাইম কি সাব ফোকাস। এখন সেকেন্ড টাইমের কতটুকু তুমি পড়তে হবে ওই অ্যাডমিশনের আগে, অ্যাডমিশনের 3 মাসের আগে তুমি এই যে 6-7 মাস সময় পাচ্ছ, এর মধ্যে তুমি আসলে কতটুকু কমপ্লিট করবা এটা তোমার অ্যাবিলিটির মধ্যে পড়বে। আমি বলি ইমপ্রুভমেন্টের মধ্যে অবশ্যই তোমার ফিজিক্স আছে, অবশ্যই তোমার কেমিস্ট্রি আছে, অবশ্যই তোমার বায়োলজি আছে। এই তিনটা তোমাকে একাডেমিকের পাশাপাশি আমার ক্লাসের মাধ্যমে অবশ্যই অবশ্যই অ্যাডমিশনের পড়াটা করে রাখতে হবে। এইটুক যদি তুমি পড়ো, এনাফ, ফুলি এনাফ। সাথে সাথে যদি তুমি চাপ নিতে পারো এবং তোমার এই মেন্টালিটি রাখতে হবে যে তুমি, তোমাকে বাকি 100 জন স্টুডেন্টের চাইতে বেশি চাপ নিতে হবে। সাথে তুমি ইংলিশটা আগায় রাখো, ইংলিশটা। জিকে এখন একবারই ধরতে যাও না, জিকে এখন একবারই দরকার না। জিকে কখন পড়বো? যখন তোমার এইচএসসি শেষ হয়ে যাবে তখন তুমি জিকে পড়বা। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে? ভাইয়া আচ্ছা সুদীপ ভাইয়া, এই এই টাইপের ইম্যাচিউর কমেন্ট প্লিজ করিও না। বি ম্যাচিউরড বস, বি ম্যাচিউরড ব্রো। তুমি যথেষ্ট ম্যাচিউরড হইছো, তোমার আছে, বয়স হইতেছে। প্রফেশনালিজমটা নিজের মধ্যে ঢুকাও, নিজের বয়হুডটারে চাপা দিয়া নিজের ম্যানহুডটারে ঢুকাও, ঠিক আছে? এই যে কমেন্টে একটা কিছু জোক বলে শুনলাম, এখানে আরো 2-3-4টা রিয়াক্ট করতেছে, ইটস নট ম্যানহুড ব্রাদার, ইটস নট ম্যানহুড। আমি তোমার কাছে এই জিনিসটা আশা করি না। আমি তুমি গাইনোকোলজিস্ট হও, অনেক দোয়া করি, অনেক বড় গাইনোকোলজিস্ট হও, বাট এই টাইপের ইনম্যাচিউর কমেন্ট করিও না। বলো। হ্যালো, আসসালামু ভাইয়া আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলো। আমি মানে বলছিলাম যে এর আগে ইংলিশ অ্যানালাইসিসে আপনি বলছিলেন যে মেডিকেল, ডেন্টাল, বিসিএস আর ডিউ, এই চারটা বলছিলেন, আর বলছিলেন যে চাকরির জন্য হচ্ছে গিয়ে মানে চাকরির কিছু পড়তে। তো শুধুই কি ব্যাংক জব রিলেটেড কোশ্চেন পড়লেই হবে, নাকি মানে পাশাপাশি যে আপনার মানে প্রাইমারি জব টব এগুলো আছে সেগুলোও সলভ করতে হবে, আচ্ছা নাকি শুধু চাকরির জন্য ব্যাংক জব করলেই হবে আর কি? আচ্ছা, বিষয়টা হয়েছে কি, আমি তোমাকে একটু সুন্দর করে বুঝায় বলি, সুন্দর করে বুঝায় বলি। সেটা হইতেছে দেখো, বিষয়টা হইতেছে এরকম বিষয় কি, একটা, ধরো তোমার একটা জিনিস বুঝাই। ধরো কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স। তো কন্ডিশনাল সেন্টেন্সের আছে কয়টা? 0 কন্ডিশনাল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড কন্ডিশনাল। এই কন্ডিশনাল 4টা টাইপ আছে, তাহলে 4 টাইপের 8টা কোশ্চেন কেউ যদি সলভ করে, তাহলে বললাম তার কন্ডিশনাল সেন্টেন্স খতম। বুঝো কথা? 4টা টাইপ স্পষ্ট ভাবে 8টা কোশ্চেন যদি সলভ করে, তাহলে তার কন্ডিশনাল সেন্টেন্স শেষ। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স বললাম তোমার ওই প্রাইমারি বলো, ব্যাংক বলো, ইভেন আদার্স ভার্সিটিও পড়া লাগবে না, তুমি মেডিকেল, ডেন্টাল, বিসিএস পড়লেই হয়ে যাইতেছে। এর মধ্যেই এই 4 টাইপের কোশ্চেন মেডিকেল, ডেন্টাল, বিসিএস কমপ্লিট করে ফেলায়। কিন্তু তুমি যদি আমাকে একটা কথা বলো, সেটা হইতেছে এই 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 জিনিসটা আমি তোমার একটু বুঝাই। সে টু সে তুমি পড়তেছো হইতেছে নাউন, ক্লাসিফিকেশন অফ নাউন, ক্লাসিফিকেশন classification অফ নাউন। of noun. একটু মিউট করো। ক্লাসিফিকেশন অফ নাউনের 5টা রুল আছে। তো এই 5টা রুল থেকে তুমি যদি 15টা কোশ্চেন সলভ করো, তোমার বললাম
নাউন নিয়ে আর জীবনে কেউ তোমাকে আটকাইতে পারবে না। এই 15টা কোশ্চেনের জন্য তুমি যদি চাও ম্যাট, ড্যাট, বিসিএস, সর্বোচ্চ ভার্সিটি পর্যন্ত তোমার যাইতে পারো। এখন প্রশ্ন হইতেছে তুমি তুমি সলভ করতেছো গ্রুপ ভার্ব, তুমি সলভ করতেছো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তুমি সলভ করতেছো স্পেলিং, তুমি সলভ করতেছো ফ্রেজ এন্ড ইডিয়মস। এইখানে তো বাপ তোমার ম্যাটও লাগবে, এখানে তোমার ড্যাটও লাগবে, এখানে তোমার বিসিএসও লাগবে, এখানে তোমার ভার্সিটিও লাগবে, এখানে তোমার যাবতীয় যত জব সেকশন আছে সব লাগবে। কথাটা কি বুঝতে পারছো? তোমাকে বুঝতে হবে যেখানে টাইপ নির্দিষ্ট, স্পেলিং এর কি কোনো টাইপ আছে, ফ্রেজাল ইডিয়মস এর কি কোনো টাইপ আছে? নাই। যেখানে টাইপ নির্দিষ্ট সেখানে কম প্রশ্ন সলভ করলেই হয়, টাইপ থেকে 2-3টা প্রশ্ন সলভ করলেই হয়। কিন্তু যেখানে টাইপ নির্দিষ্ট না সেখানে তোমাকে অবশ্যই অবশ্যই সকল জব কোশ্চেন সলভ করতে হবে। বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো। ভাইয়া আমি কিছুক্ষণ আগে একজন বলল দাগানো বই নিয়ে একটা প্রশ্ন। তো ভাইয়া দাগানো বই মানে প্রথমবার যখন কোচিং করলাম তখন রেটিনা ওয়াইজ দাগায় নিছিলাম, এখন নতুন বই কিনেছি, তো আবার কি দাগায় নিব? আচ্ছা, ধরো আমাদের ল্যাবরেটরির যে নিরাপদ ব্যবহারটা আছে, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার তুমি পড়বা। ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারটা তুমি পড়ার যেদিন ক্লাস, ধরো আগামীকাল থেকে ক্লাস, তো তুমি কালকে সকালবেলা বসে বা আজকে রাত্রে বসে দাগায় ফেলাও, একবারে একটা অধ্যায় দাগায় ফেললা। হুম। রেটিনা বা মেডিকো ওয়াইজ উঠি? রেটিনা ওয়াইজ মেডিকোর দাগানোর চাইতে রেটিনার দাগানোটা প্রিসাইজ। আর আজকে রাতের মধ্যে আমি সেই পিডিএফটাও তোমাকে দিয়ে দিব, প্যারার কিছু নাই। আচ্ছা ভাইয়া। ভাইয়া আর হ্যাঁ, দাঁড়াও, একটা প্রশ্নের উত্তর আমি আসি, তারপরে তোমার প্রশ্ন আসতেছি। আর্কাইভ ক্লাস কি দেওয়া হবে? হ্যাঁ, অবশ্যই দেওয়া হবে, কিন্তু ধাপে 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 দেওয়া হবে। কারণ আর্কাইভ ক্লাস প্রত্যেক বছর আমাদের ক্লাস ডেভেলপ হয় ভাই, ঠিক আছে? গত বছরের কোশ্চেন প্যাটার্ন এই বছরের কোশ্চেন প্যাটার্ন হচ্ছে আলাদা, আমাদের ক্লাসগুলো একটু ডিফার হবে। এখন আর্কাইভ ক্লাস সবগুলো দিলে কি হবে জানো? 90% পোলাপান সব আর্কাইভ ক্লাস করবে, লাইভ ক্লাস করবে না। কিন্তু লাইভ ক্লাসটা তার জরুরি, আর্কাইভ ক্লাস দেওয়া হবে ধাপে ধাপে। বলো। ভাইয়া আমি যদি এখন নতুন বই না নিয়ে আপাতত হচ্ছে রেটিনার ডাইজেস্টের যে এক্সট্রা ইনফো গুলো পড়ি আর কয়েক মাস পর নতুন বই নিই, তাহলে কি হবে না? কয়েক মাস পর নতুন বই নিলে কি লাভ, আর এখন নতুন বই নিলে কি লাভ, কি ক্ষতি? ভাইয়া এখন হচ্ছে বলতে গেলে আমার সামনে জিএসটি এক্সাম, তো এখন মানে বাসে বলতেছে যে আগে পরীক্ষাটা দাও, আর মানে ওগুলো সাপোর্ট করতে চাচ্ছে না যেহেতু ফার্স্ট টাইম হয় নাই, মানে চাইতেছে ফ্যামিলিতে না, কোনো সাপোর্টটা আসতেছে কইরা না আর দাও কি। ভাই। তোমার এটা হইতেছে কিছু জিনিস তোমাকে, শোনো একটা কথা আছে, সেটা হইতেছে যেটা তোমার লাগবে সেটা তোমার দ্রুত নেওয়াই ভালো। তুমি 2 দিন পর কিসের জন্য নিবা? এখন তুমি একটা অধ্যায় পড়লা রেজিনা ডাইজেস্ট থেকে, ম্যারিটিস থেকে, আবার তুমি আর একটা অধ্যায় আবার নতুন বই থেকে, দরকার নেই। আমার প্রশ্ন হচ্ছে তোমার যেটা লাগতেছে 2 মাস পরে তুমি সেটা কেন নিবা? 2 মাস কি একটা বড় সময় না? 2 মাস তো অনেক বড় সময়। এবং এই ক্ষেত্রে আর একটা সমস্যা বিষয়, এই ফ্যামিলিয়ার প্রবলেম গুলো অনেক আমি ফেস করছি মানে স্টুডেন্ট আমার কাছে বলছে। আমি বলছি ভাই যেটা তোমার লাগবে সেটা তোমার আদায় করে নিতে হবে, ডাজন্ট ম্যাটার এটা তুমি তোমার ফ্যামিলির কাছে আদায় করতেছো না মায়ের কেটে আদায় করতেছো না ভালোবাসে আদায় করতেছো, মানে তোমার যেটা লাগবে সেটা আমার আদায় করতে হবে, এটাই কথা। এটা হচ্ছে মেইন কথা। ভাইয়া আমার ভাইয়া আসসালামু আরেকটা আলাইকুম। কোশ্চেন আছে। দাঁড়াও, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা হ্যাঁ, বলো তোমার প্রশ্নটা আগে শুনি। আমি আগে যেহেতু উমেশে ছিলাম, তো আমার বইগুলা নতুন, সবই নতুন। তো ওগুলা হচ্ছে গিয়ে আপনার উমেশ ওয়াইসই দাগানো আছে, কিন্তু আপনি এর আগে বলছিলেন যে রেটিনা ওয়াইস দাগাতে। তো সেক্ষেত্রে আমি ডাজন্ট কি ম্যাটার করবো? আমি ভাই, আমি বুঝতেছি আমি না বলি, জিনিসটা শোনো আমি বলি, কোনটা শুনো শুনো ফলো শুনো করলে। শোনো 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 সেটা হইতেছে বই দাগানো কে রেটিনা ওয়াইজ করছে, কে মেডিকো ওয়াইজ করছে, কে উন্মেষ ওয়াইজ করছে, টোটালি ডাজন্ট ম্যাটার, টোটালি ডাজন্ট ম্যাটার। ম্যাটার করতেছে তুমি ওই দাগানোটা লাইনটা বুঝতে পারতেছো কিনা, যে এই জায়গাটা ইম্পর্টেন্ট, এবং সেই দাগানো লাইনটা তোমার মাথার মধ্যে নিতে পারতেছো। দ্যাটস ইট। তোমার আবার নতুন করে আবার কেউ ভাইবো না যে আমি রেটিনার দাগাইতে বলছি বলে আবার তুমি নতুন বই কিনো, আবার রেটিনারটা পিডিএফ কালেক্ট করো, সেটা দেখে দেখো। নো, এইসব এক্সট্রা হ্যাসেল কিসের জন্য নাও? এগুলি টোটালি ডাজন্ট ম্যাটার। ভাইয়া অনুশীলনীর কোয়েশ্চেন গুলা যেগুলা ভুল ছিল, রেটিনাতে বলছিল যে ভুলগুলাই শিখতে আর কি, তো ওই ক্ষেত্রে কি করব? অনুশীলনীর প্রশ্ন যেটা ভুল সেটা হইতেছে
বইতে যেটা ভুল দিছে সাধারণত আমরা ভুলটাই প্রিফার করি। এটা হইতেছে ইন জেনারেল যতক্ষণ পর্যন্ত না ওই বইটাতে ঠিক করতেছে। নতুন এডিশনে যদি নতুন ঠিক করে দেয়, তুমি ঠিকটা জানবা যে না এটা ঠিক আর এটা ভুল দিছে। এটা আসলে সম্ভব হয় না, কারণ অনেক ভুল ছিল, আস্তে আস্তে ঠিক হচ্ছে, আস্তে আস্তে ঠিক হচ্ছে। বিশেষ করে রেটিনার অনুশীলনী কোশ্চেন ব্যাংকে আগে প্রচুর পরিমাণে ভুল ছিল। তো আমি এই জন্য বলি ভাই, সেটা হইতেছে তুমি ভুলটা শিখো, ভুলটা তুমি দাগাও, ঠিক আছে, ভুলটা দাগাও, ভুলটা দাগাও, দাগাইলে কোনো প্রবলেম নাই, বাট তোমাকে শিখতে হবে, জানতে হবে হইতেছে সঠিকটা। এখন তোমার দেখা গেছে ভুল একটা দিয়ে আছে কবির স্যারে, সেম কোশ্চেন দিয়ে সঠিকভাবে দাগানো আছে হইতেছে আর হাজারি স্যারে, বলো কোনটা দাগাবা, কোনটা দাগাবা? তাহলে হাজারি স্যারেরটা। এক্স্যাক্টলি, দ্যাটস ইট। এই কমন সেন্সটা তো আমাদের থাকতে হবে, দ্যাটস ইট। গুড। ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলো। মাহফুজ। ভাইয়া, উম, একটা প্রশ্ন ছিল, ওটা হচ্ছে যে আপনিও বলছিলেন প্লাস অনেক টিচার বা ভাইয়ারাও বলে যে একটা ভুলের খাতা বানানোর জন্য এটা অনেক ইফেক্টিভ আর কি, ভুলগুলো রিভিশন দিলে। আমি এখন আল্লাহর ওয়াস্তে জীবনে, শুনো শুনো, আমি তো জীবনে কোনো ভুলের খাতা বানাইনি। আমি আমার পার্সোনাল লাইফে ভুলের খাতা বানাইনি, শুনো। ভাইয়া, এই ভুলের খাতা বানালে না রিভিশন দেওয়া যায় না, শুধু শুধু একটা বাড়তি আজেরা জিনিস হয়। এই যে বাংলা কথা বলছো, এখন তোমার একটা জিনিস বুঝো, মেন্টালিটি একটা ফ্যাক্ট। আমি অনেক জনের গাইডলাইন নিতে পারি, তুমি আমার গাইডলাইন নিতে পারো, তুমি রাহাত ভাইয়ের গাইডলাইন নিতে পারো, তুমি হাফেজ ভাইয়ের গাইডলাইন নিতে পারো, তুমি সাদাব ভাইয়ের গাইডলাইন নিতে পারো, তুমি যে কোনো বাসার ভাইয়ের গাইডলাইন নিতে পারো, বাট গাইডলাইন মানার বেলায় তোমাকে ফিল্টার করতে হবে যে তোমার মেন্টালিটির সাথে কি যায়, যায় না, এটা তোমার বুঝতে হবে। তোমার আমার ক্লাস যদি ভালো লাগে, তুমি আমার আমার ব্যাচে আসছো। তোমার যদি রাহাত ভাইয়ের ব্যাচে ভালো লাগতো, তুমি ডিএমসি স্টেশনে যাইতা, মেডিলোজি দুরন্ত কোর্সে যাইতা, মেডিলোজি গোল্ড ডিগার্সে যাইতা। এটা মেন্টালিটির সাথে যায়। এটা এটা এরকম না যে আরেকজন করছে বলে আমার এটা করতে হবে, বা আরেকজন ওই ব্যাচে গেছে বলে আমার যেতে হবে। আমার মেন্টালিটিটা কোথায় যাচ্ছে, আমি কোথায় কমফোর্টেবল। এই যে তুমি একটা কথা বললা, সুন্দর একটা ওয়ার্ড ইউজ করছো, আজাইরা। আমি সেম এই কথাটাই বলছিলাম একজনকে, যে ভুলের খাতা মানে হচ্ছে পুরো আজাইরা জিনিস। অনেকের বেলায় ভুলের খাতা একটা ফলপ্রসূ হতে পারে, হতে পারে। সে বুঝবে যে আমার ভুলের খাতা প্রয়োজন কিনা। তোমার কাছে আজাইরা জিনিস মনে হয়েছে, দরকার নাই, কারোর কাছে মনে হয়েছে আমার করা দরকার, করতেছে। বাট ভুলের খাতা খাতার জন্য যদি তুমি সময়টা অপচয় করে ফেলাও, তাইলে ভুলের খাতা সব সময় বর্জনীয়। ঠিক আছে? জি আচ্ছা ভাইয়া, ঠিক আছে ভাইয়া। ভাইয়া ভাইয়া হ্যাঁ ভাইয়া, আসসালামু বলো। আলাইকুম। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, গল্প বলো। জি ভাইয়া, ভাইয়া আমি হচ্ছে এর আগেও বলছিলাম ভাইয়া, ওই যে আমি জিএসটি প্রিপারেশন মানে জিএসটির জন্য মানে কি বলে জিএসটি পরীক্ষা দিব আর কি। এখন ভাইয়া আর কি আমার আর কি মেডিকেল সেকেন্ড টাইমে দেওয়ার খুব মানে ইচ্ছা আর কি। এখন ভাইয়া জিএসটির জন্য একটু হলেও তো কিছু পড়া উচিত। এখন ভাইয়া কোন জিনিসটা পড়লে ভালো হয়? আমার কাছে জয়কলির মানে ইয়া আছে, কুশন ব্যাংকটা আছে। আমি তো আগের থেকেই বলে আসতেছি, তুমি জয়কলি কোশ্চেন ব্যাংক পড়ো, শুরু করো একটা অধ্যায়। তুমি নাও, তুমি ধরো 12 দিন সময় নাও, 12 দিনে, 12 দিন না, 10 দিন সময় নাও, 10 দিন সময় নাও, বায়োলজি বোটানি শেষ করবো কোশ্চেন ব্যাংকটা। এরপরে 10 দিন সময় নাও, তুমি জুওলজি শেষ করবো। তারপরে তুমি আরো 10 দিন সময় নাও, যে কেমিস্ট্রি শেষ করবো। 10 দিন সময় নাও, তুমি ফিজিক্স শেষ করবো। এভাবে তুমি একটা রুটিন করে আগাইতে থাকো, জাস্ট কিচ্ছু না, ওই যে তুমি যেটা বললা জয়কলির কোশ্চেন ব্যাংক, কোশ্চেন ব্যাংক আর কিচ্ছু না, কোশ্চেন ব্যাংক। জিএসটি তে কেউ যদি 60% বললেও ভুল হয়ে যায়, 55 to 60% নাম্বার তুলে আসতে পারে, তার চান্স হয়ে যাবে। জিএসটি তে প্রচুর সিট, তাই না? এটাই তো কোশ্চেন ব্যাংক আছে মানে, আর কিচ্ছু না, নিজে কোশ্চেন ব্যাংক সলভ করো, কোশ্চেন ব্যাংক ভাইয়া সলভ করো, কোশ্চেন ব্যাংক সলভ করো। ভাইয়া এখানে কোশ্চেন ব্যাংকের কি শুধু ওই যে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে, মানে ওইখানে তো অনেক পার্ট বাই পার্ট ভাগ করা, ওইখানে বিগত বছরের প্রথমে মানে যখন গুচ্ছ হয়েছে এই 5 ইয়ারের আছে, আবার এর আগের গুলোও আছে। এখন আমি মানে লাস্ট যে 5 ইয়ারে যখন জিএসটি গুচ্ছ হয়েছে ওইগুলো শেষ করে ফেলছি। এখন হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ পড়তেছি। এখন ভাই আবার চ্যাপ্টার ওয়াইজ এর ভিতরে তাদের কিছু বানায় দেওয়া আছে। মানে ভাইয়া সবগুলা পড়তে গেলে না দেখা যায় যে এখানেই অনেক টাইম চলে যায়, মানে মেডিকেলের জন্য যে পড়বো তখন দেখা যায় ওই টাইম শর্ট হয়ে যায়, মানে এই জন্য বলতেছিলাম। যতটুকু যতটুকু পসিবল, তুমি তুমি এখন যে একটা জিনিস চিন্তা করো, সেটা হইতেছে তোমার গুচ্ছে লাগবে কি একটা সিট। এখন একটা সিট, আর ধরো কেউ টার্গেট করতেছে গুচ্ছে টপ করব, তোমার তো টপ করা লাগবে না, তোমার একটা সিট লাগবে। তো একটা সিটের জন্য যেটুকু করা প্রয়োজন ঠিক ততটুকু করব, তার চাইতে বেশি আমরা করব না।
তাহলে ভাইয়া শুধু বিগত বছরের প্রশ্নগুলো অনুযায়ী ওইগুলোই পড়বো? করো 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 করো। সামিন বলছে একটা ক্লিয়ার কাট অ্যান্সার লাগবে। কিসের অ্যান্সার ভাইয়া, বলো। ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া আমি মানে ফার্স্ট টাইমে উন্মেষ বা রেটিনা বলেন কোনোটাতে মানে অফলাইন কোনো কোচিং ছিলাম না, একটা অনলাইন প্ল্যাটফর্মে ছিলাম। এখন ভাই আমি দাগানো বই পিডিএফটা কি করব, মানে আপনার কি দাগায় দিবেন বা ক্লাসে আপনার সাথে কি দাগায় ফেলবো, এটা বেটার হবে আমার জন্য? আমি পিডিএফ দিয়ে দিচ্ছি আজকে রাত্রে। তুমি পিডিএফটা দেখে আগে একটা খসড়া দাগায় ফেলাও, সুন্দর করে দাগায়। অনেকে দাগানোর সিস্টেমটা বুঝে না। একটা লাইন আসছে, ঠিক আছে, এই লাইনটা এইভাবে দাগাও সুন্দর করে, সোজা করে, এবং যেখানে মেইন পয়েন্ট সেখানে এমন গোল দাও, তারপরে তুমি দাগাও, ঠিক আছে, যেটা ইম্পর্টেন্ট পার্ট আসছে। মেইন বিষয়টা হইতেছে তুমি বলছো যে ভাই আমি কিভাবে দাগাবো, আজ পিডিএফ আমরা আগের দিনই দিয়ে দিই, আজকে রাতের মধ্যেই দিয়ে দেবো। সেটা দেখে তুমি কালকে দাগায় ফেলাও, বাস, শেষ হয়ে গেল। আগে দাগায় ফেলো। আর ক্লাসে তো অবশ্যই আমি দাগাই দিব, আস্তে আস্তে সমাজের সব কোশ্চেন নিয়ে হয়ে যাবে। ক্লাসে তো অবশ্যই আগে দাগাই তো দিবই, দাগাই তো দিব, বাট ক্লাসে হচ্ছে দাগানো বইটাই নিয়ে আসবো, ঠিক আছে, ওই যেই পিডিএফটা তোমাকে দিব সেটাই। ভাইয়া শুধু বায়োলজি নতুন বই কিনলে হবে না বাপ, হবে হবে রে বাপ, হবে, এই এক কথা বলতে বলিস না। ভাইয়া ফিজিক্স কিভাবে স্যার একটা পড়বো কোশ্চেন এটা আছে। একটু বলবেন? বলো বলো, ফিজিক্স কিভাবে বলবো সেটা ফিজিক্স অ্যানালাইসিস বইলে দিছি। স্যার ভাইয়া আমি অ্যাপ্রোপ্রিয়েট জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে প্রিপজিশনের কথা যেটা ইংলিশ দাগাবো নাকি ম্যাথ দাগানোটা বেটার হবে? যেটা তোমার সহজ লাগে সেটা দাগাও। ভাই একটা কথা ছিল। দাঁড়াও 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 ভাইয়া, একটু যে মেয়েটা প্রশ্ন করতেছিল ওই প্রশ্নটা শুনি, বলো। স্যার বলতেছিলাম যে আপনি যে বলছিলেন ওই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের কথা, মানে নির্দিষ্ট দিনে এগুলা শেষ করার জন্য, তো এখানে যখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা পড়বো তখন কি শুধু ওইটাই রাখবো নাকি সিনোনিম অ্যান্টোনিমও ওই দিন পড়বো, নাকি মানে অ্যাপ্রোপ্রিয়েট শেষ হওয়ার পর সিনোনিম অ্যান্টোনিম পড়বো, জিনিসটা কিভাবে এটা একটু বলেন? সিনোনিম অ্যান্টোনিম হইতেছে কি, আমরা যখন পড়াবো তখন পড়ো। সিনোনিম অ্যান্টোনিম এখন তুমি একলা পড়তে গেলে মানে অতল সাগরে তুমি ডুবে যাবা। আমি যখন তোমাদের পড়তে বলবো তখন পড়ো। ভাই অ্যাপ্রোপ্রিয়েট নিয়ে একটা কথা ছিল। হ্যাঁ বলো। ভাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন ডেইলি তো টাস্ক দেওয়া হবে তাই না? তো ওই হুম, টাস্ক অনুযায়ী পোল দিলে ভালো হয় না? তাহলে সেটা একটু তো দেয়া প্র্যাকটিস হতো। হবেই, সেটা তো দেয়া হবেই। আচ্ছা তাই ঠিক আছে। না মানে এ এ A2 বা A4 এ টাস্ক দেওয়া হবে, ওইটা অনুযায়ী পোল মানে পড়ার পর পোল সলভ করলে আর কি ভালো হয় তখন। বুঝি নাই, আবার বলো। বললাম যে A4, ধরেন যে A4 এ একটা টাস্ক দেওয়া হলো পুরোটা, এ দেন প্লাস ফর, এই আমরা, তো। হ্যাঁ, তো ওইটা আমরা ওইটা বলে দিবানি, পড়ার বলে পরে দিবানি ফার্স্ট পৃষ্ঠা এত থেকে এত, ওটা ওটা ওই চিন্তা আমার আছে ভাইয়া। সমস্যা নেই, তোমাদেরকে যতটা সহজে ইফেক্টিভলি আগানো যায় আমরা সেভাবে আগাবো, ওটা নিয়ে টেনশন করো না। তুমি পড়ার জি উপর ভাইয়া টেনশন ধন্যবাদ। করো। ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলো। ভাইয়া শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। ভাইয়া কত মানে আমার একটা প্রবলেম হয় যেখানে যে পরীক্ষাগুলো যে আমরা দিই, এখন ওই যে ভুলগুলো একবার দেখে নিলাম, মানে পরীক্ষা সাবমিট করার পরেই তো রেজাল্ট চলে আসে, দেখলাম এখন ওটা ওই ভুলটাই আমি পরের পরীক্ষা আবার করতেছি, মানে আমি এটা আয়ত্ত করব কিভাবে, এই ভুলটা শিখবো কিভাবে, মানে কোনটা ভালো সবচেয়ে একটা ইফেক্টিভ প্রশ্ন আসছে হবে? এতক্ষণ পরে, ভালো প্রশ্ন হইতেছে। তুমি একটা এক্সাম দিছো, এক্সামের পরে তুমি একটা কি করছো, ভুল করছো। এখন আমি বললাম ভুল করার পরে, পরীক্ষা দেওয়ার পরে আমি ভুলগুলা অ্যানালাইসিস করতাম। ভুলগুলা অ্যানালাইসিস, এই ভুলগুলা কোন টপিক থেকে করা হয়েছে, এই ভুলগুলা কি দাগানো লাইন ছিল, না যেই ভুলগুলা করছি এই ভুলগুলাকে আমি একেবারেই পড়ি নাই, একেবারেই পড়ি নাই, একেবারেই পড়ি নাই, যে ভুলগুলো আছে সেগুলির সোর্স কি, কোন জায়গা থেকে দিল, সেগুলি আমি খুঁজে বের করতাম প্রথমে। যে আমি একটা প্রশ্ন ভুল করছি, তাহলে এই প্রশ্নের এগেইনস্টে ওইটা আমি পোস্টমর্টম চালাইতাম, যে আচ্ছা এই প্রশ্নটাকে আমি একেবারেই পড়ি নাই, আমি প্রশ্ন না আমি এটা পড়ছি, কিন্তু কি হয়ে গেছে, কনফিউশন হয়ে গেছে। বুঝো, কনফিউশন হয়ে গেছে মানে তোমার এখানে কাজ করতে হবে, সময় দিতে হবে। তারপরে আমি প্রশ্নটা নিতাম, আচ্ছা কোন জায়গাটা আমি ভুল করলাম, কেন ভুল করলাম, আমার মনের মধ্যে যখন আমি দাগাইতেছিলাম আমার মনের মধ্যে কি জাগছিল, তাহলে পরবর্তী সময় যখন আমি এই প্রশ্নটা আবার ফেস করব তখন এই সেম ভুলটা আমি করতে পারি। কিভাবে পড়বো বা কিভাবে অ্যান্সারটা মুখস্থ করলে আমার আর জীবনে ভুল হবে না, সেইভাবে আমি তাৎক্ষণিক ওটা পড়ে ফেলাইতাম, একদম তাৎক্ষণিক পড়ে ফেলাইতাম। আমার প্রচুর পরিমাণে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে কি ভুল হইতো আমি তোমার বলি। কখন তুমি কোন ওই যে কাচের যে যন্ত্রপাতি ইউজ করবা, কখন তুমি গোলতলি ফ্লাস্ক
কখন মেজারিং সিলিন্ডার, কখন মেজারিং ফ্লাক্স, এটা প্রচুর পরিমাণে ভুল হইতো। আমি তখন একদিন বসলাম যে আসলে এই জায়গাটা ক্লিয়ার হওয়া দরকার, ক্লিয়ার হওয়া দরকার। তো ওই রাত্রে বসে আমার স্টিল না মনে আছে, আমি রাত 12টা তো 2টা বসে অ্যানালাইসিস করে সুন্দর মতো নোট করে আমি ট্রিক্স বানাইছিলাম, যে একদম কোশ্চেন দেখার সাথে সাথে কোশ্চেনের মধ্যে, শোনো, কোশ্চেনের মধ্যে তোমার ক্লু খুঁজতে হবে যে কিছু শব্দ বা কিছু লাইন, এইটা থাকলে ঘনত্ব রিফ্লাক্স, এইটা থাকলে মেজারিং সিলিন্ডার, সাথে সাথে আমি দেখে আমি যেন বুঝতে পারি। ওইভাবে আমি তখন ওই ঘন্টার 2 ঘন্টা বসে আমি বের করে ফেলাইতে পারছিলাম। তো তোমার যেখানে যেখানে ভুল হইতেছে পরীক্ষা দেওয়ার পর বুঝবা, সেটা তোমার বুঝতে হবে যে এটা এই জায়গায় জায়গায় ভুল হইতেছে, এটার পর তোমার সেখানে কাজ করতে হবে। দ্যাটস ইট। ভাইয়া তাহলে কি হচ্ছে লাইভ কুইজ যে হয় তারপরে পোল সলভ করি ওগুলো কি মানে সেম ক্যাটাগরিতেই না না, করব? শুনো শুনো, একটা জিনিস তুমি বুঝো, দুনিয়ায় ভুলের কোনো অভাব হবে না, ভুলের কোনো অভাব নাই, এবং ভুল তোমার কখনোই শেষ হবে না। তুমি কখনোই 100% ঠিক হবা না। এখন তুমি যদি 100% ঠিক হইতে চাও, তখন তুমি পাগল হয়ে যাবা। ফিরিস্তা তো 100% ঠিক, তাদের কোনো গুনাহ নাই, কিন্তু তুমি আমার মানুষ মানেই ভুল। তুমি একটা জিনিস দেখো, সেটা হচ্ছে লাইভ কুইজ। লাইভ কুইজ হইতেছে একটা খেলার মতো করে দেখবা, এটা একটা খেলা, আর কিচ্ছু না। এখানে ভুল হোক সঠিক হোক ডাজন্ট ম্যাটার, ডাজন্ট ম্যাটার। তুমি পোলের উপর দেখতে পারো যে তুমি পোল যখন দিচ্ছ তখন তো তুমি চিন্তা করার সুযোগ পাচ্ছ। লাইভ কুইজে তো অনেক ডেসপারেট, 30-35-30 সেকেন্ডের মধ্যে দিতে হয়, ওটা একটা খেলা, দ্যাটস ইট, হার জিত। বাট পোল যখন তুমি সলভ করতেছো বা ওয়েবসাইট এক্সাম যখন তুমি দিচ্ছ, তখন ওইটা ফ্যাক্ট করবে, ওইটা হইতেছে তুমি মেইন এক্সাম হিসেবে নিবে। আর লাইভ কুইজ হচ্ছে একটা খেলা, দ্যাটস ইট। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ওকে। ভাইয়া আমার ধৈর্য ভাই, আমার ধৈর্য, ধৈর্য না থাকলে আমি পড়াইতে পারতাম না, ডাক্তারি প্রফেশনে আসতে পারতাম না, ঠিক আছে? ধৈর্য সহকারে তোমাদের প্রত্যেকেরই ওই ধৈর্যটা অর্জন করতে হবে, এবং অ্যাজ এ ম্যান তোমার ওই পেশেন্সটা রাখতেই হবে ভাই, নাইলে সমস্যা আছে। তোমার সামনে অনেক অনেক কথা বলে যাবে, তোমার অপমান করা যাবে, ঠিক আছে, বহুত কিছু, তোমার সেই ধৈর্য রাখতে হবে। বলো ভাইয়া আমি ভাইয়া। বলতেছিলাম কি যে অ্যানালাইসিস হ্যাঁ, এর টাইমে যে গ্যাপ গুলা পড়ছে ওগুলা কি এখন উইকলি বেসিসে একটু একটু করে ফিল আপ করবো এই যে নাকি? এই জিনিসটা আমি এতক্ষণ ধরে মানে শুনতে চাচ্ছিলাম, যার জন্য ওয়েট করতেছিলাম, আমার মাথায় আসতেছিল না। সেটা হচ্ছে যাদের অ্যানালাইসিস সেশনে গ্যাপ রয়ে গেছে, তারা কি করবে? তারা আস্তে আস্তে, স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ, কিসের সাথে? উইকের সাথে। এই যে যে উইকলি গুলো আছে, এই উইকলির সাথে, এই এক উইক বাই উইক, আগামী তুমি 3-4টা উইক টার্গেট করো, ঠিক আছে? উইকলি ফিল আপ করবা। ধরো তোমার পড়ছে হচ্ছে বোটানি, বোটানি গ্যাপ পড়ছে, আচ্ছা, তাহলে বোটানি গ্যাপটা আমি কখন ফিল আপ করবো? এই যে 1 সপ্তাহ আছে, এই যে উইক 1, এই উইক 1 এর মধ্যে আমি গ্যাপটা ফিল আপ করবো। আবার যখন তুমি আসো জুওলজি, অনেকের গ্যাপ পড়ছে, জুওলজি, জুওলজি যে গ্যাপটা পড়লো, গ্যাপটা পরবর্তী উইকের সাথে আমরা কমপ্লিট করব। এইভাবে স্টেপ বাই স্টেপ তুমি আগাও, ঠিক আছে? তাইলে কি হবে? উইকের পরেও হবে, তোমার গ্যাপ ফিল আপও করবে। এবং এই জন্যই তো আমাদের রুটিনটার মধ্যে আমি একটু সময় নিয়ে করছি ভাই। ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার কে 3টা ক্লাস নেয়? ভৌত জগত পরিমাপ কে 2টা ক্লাস নেয়? বর্জ্য নিষ্কাশনে কে 2টা ক্লাস নেয়? আমি তো নিচে ইচ্ছা করে, জানো, তোমাদের যে গ্যাপ গুলো আছে এটা তুমি ফিল আপ করতে পারো। অনেকের গ্যাপ নাই, অনেকের পড়া ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার ভালো মতন পড়া আছে। তাহলে তুমি এক কাজ করো, তুমি এটার সাথে তোমার যে অধ্যায়টা ভালো লাগে, যে একটু বেশি অ্যাডভান্স, সবার তো ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার দেখা যাচ্ছে অনেকের অনেক একদম ফুল 100-100 কমপ্লিট আছে না, সেইখানের সাথে আর একটা অধ্যায় নিয়ে নাও, যে তুমি এইটা আমার সাথে সাথে তুমি নিজের মতো করে আরেকটা অধ্যায় পড়লা, চ্যাপ্টার 2 বা সেভ সামথিং কোনো চ্যাপ্টার নিয়ে নিলা। এই সমন্বয়টা তো তোমাদের করতে হবে, ঠিক আছে? ভাইয়া জিকে ইংলিশের জন্য কি জয়কলির মেডি জিকে আর মেডি ইংলিশ কিনবো? এই উত্তরটা আমি অনেকবার বলছি গল্প, যে জিকের জন্য তোমার কাছে যেই বই আছে সেই বই কমপ্লিট করো, তোমার কাছে ইংলিশে যেই বই আছে সেই বই পড়ো। তোমার কাছে জিকে ইংলিশে কি বইয়ে কোন বই আছে বলো? ভাইয়া ওই যে মেডিকোর বইগুলো আছে, কিন্তু ভাইয়া মেডিকোর মানে যেটা জিকে বই ওইখানে না ভাই অনেক তথ্য দেওয়া। না না, মেডিকেল জিকে বাংলাদেশ বিষয়গুলো অনেক তথ্য দেওয়া না, মেডিকেল জিকে বই খুব ভালো বই ভাই, ওইটা তুমি ফলো করো, কোনো সমস্যা নাই। অনেক তথ্য আমি, ওইটা তো তোমার বুঝতে হবে আমার ক্লাসগুলো কেন দিতেছি। আমি তো ক্লাসে ছোট করে দিব, এটাই তো তোমার বোঝানো চাইতেছি যে ভাই আমি ক্লাসটা করা কেন জরুরি, কারণ বড় জিনিস আমি ছোট করে দিব। ক্লাস করার পর দেখবা যে আমি ক্লাসে যে জিনিসগুলো পড়তে বলবো সেটা পড়লে দেখবা তোমার হয়ে গেছে, আর কিছু লাগতেছে না। দ্যাটস ইট। বইয়ের মধ্যে অনেক তথ্য থাকবে, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক, সব তো আসবে না। ভাইয়া আচ্ছা, প্রথমবার ভাইয়া প্রথমবার রেটিনার জিকে বইটা পড়ছিলাম।
মানে প্রায় যা ইন্টারন্যাশনাল পড়, বাদে কোনো পুরোটা সমস্যা নাই, কোনো সমস্যা নাই, যার কাছে যেই ওইটাই বই আছে পড়বো নাকি ওইটাই মেডি পড়ো। করতে বাট কোশ্চেন সলভের জন্য তোমার রেটিনা গাইডটা যেন সাথে থাকে। আচ্ছা ভাইয়া। ভাইয়া বলছি জিকে হ্যাঁ বলো। ভাইয়া জিকে ইংলিশ কি শুধু আপনাদের রুটিনটা ফলো করলেই এনাফ নাকি নিজে থেকে পড়ে কিছুটা আগায় রাখতে হবে? না না, আমার রুটিন ফলো করলে ফুলি এনাফ। নিজে জাস্ট কোশ্চেন সলভটা বেশি বেশি করে করবা। একটা প্রশ্ন আসছে সুইটি, সুইটি বলছে ভাইয়া আপনার সাথে আগালে পরে কি কোনো অফলাইন এক্সাম ব্যাচ নেওয়া লাগবে নাকি আর কোথাও ভর্তি হওয়ায় লাগবে না? এটা দেখো, শেষে যায় কেউ যদি অফলাইনে ভর্তি হইতে চায় এক্সাম ব্যাচে, কোনো সমস্যা নাই, কারণ ততদিনে আমাদের রিভিশন মানে ফার্স্টে সব শেষ হয়ে রিভিশন শুরু হয়ে যাবে, আগায় যাইতে পারো। কেউ যদি না মনে করে যে আমি পরীক্ষা দিব না, তাতেও কোনো সমস্যা নাই, বাট নিজের কাছে অফলাইনে প্র্যাকটিস করার জন্য কোশ্চেন তোমার অবশ্যই লাগবে, কারণ তোমার ওই রিয়াল ফিলিংসটা আমি তোমার বললাম দিতে পারবো না। যেমন আনিশা, আমাদের মেন্টর, ওর বাসা থেকে কোচিং এর দূরত্ব অনেক ছিল, প্রায় 1.5-2 ঘন্টা লাগে যেত যাতায়াত করতে করতে, 12 মাঝখানে 1 ঘন্টা পরীক্ষা, 2-3 ঘন্টা শেষ। ও কি করছিল, ও নিজের কাছে বসে বসে পরীক্ষা দিত। ও সবসময় একদম ফার্স্ট ক্লাস, একদম ফুল ফাইট ব্যাকের সাথে ছিল। আবার দেখবা জোহরা শেষে এসে ও বাসার কাছে ওর কোচিং ছিল বলে শেষে যায় অফলাইনে পরীক্ষা দিছে। এটা ডিপেন্ড করতেছে তোমার এনভায়রনমেন্ট, তোমার মেন্টালিটি, তোমার সিলেবাস শেষ হয়েছে কিনা, সবকিছুর উপরে। দ্যাটস ইট। দাগানো লাইনের এরিয়া মার্ক জায়গা কি সেম ইম্পর্টেন্স দিয়ে পড়বো? আপাতত এসবের কোনো উত্তর আমি দিতে চাইতেছি না। মেলা প্রশ্ন আসবে, প্রশ্ন থাকলেই প্রশ্ন আসবে। কিছু প্রশ্ন যদি করতে চাও করো। উইকলির জন্য একদিন অফ দিলে ভালো হতো। অফই তো, উইকলির আগে একদিন অফ থাকাই, এরপর থেকে পাবা, এরপর থেকে পাবা। আমি এত ডিটেলসে তোমার বানাইছি, আমি যদি বলতাম যে আচ্ছা ঠিক আছে এখানে একটা ক্লাস কমাই দিয়ে 2টা ক্লাস করে দিতাম, তখন তো এখানে একটা দিন গ্যাপ করতাম, আমি তো ইচ্ছা করে দেই নেই। সমস্যা নাই, তুমি পারবা। টাটা, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আসসালামু ভাইয়া আলাইকুম রহমতুল্লাহ। কবির স্যারের বই কি কিনতে হবে? কবির স্যারের বই কিনলে ভালো, না কিনলে কোনো সমস্যা নাই। ভাইয়া আসসালামু আলাইকুম। সারা বলো। ওয়ালাইকুম আসসালাম। স্যার মানে এখন হচ্ছে যে নতুন বই কি কেনাটা খুব ম্যান্ডাটরি হচ্ছে, যখন পুরান বইটা পড়ি ওটা তো অলরেডি দাগানো আছে, পড়ার সময় মনে পড়ে যে এটা আগের বার ভুল বায়োলজি করছিলাম, হচ্ছে যে এখন হয়তো বায়োলজি বা নতুন এটা। বই, বায়োলজি নতুন বই ম্যান্ডেটরি। ইংলিশ, কেমিস্ট্রি, ফিজিক্স এগুলো না কিনলেও হবে। আচ্ছা ঠিক আছে। ভাইয়া এখানে একটা কথা বলতে চাচ্ছি নতুন বই ব্যাপারে, মানে বলো। যদিও জানি বলা উচিত হচ্ছে না, কিন্তু ভাইয়া ওই যে আমি আমার নিজের বইয়ের প্রতি একটা যে মানুষের থাকে না প্যাশন, মানে ওখানে এত সুন্দর করে দাগানো আর এত কিছু লেখা যে ওটা অন্য বইয়ে লিখলে ওই ফিলটা আর পাবো না। তো আমি কি করছি ভাইয়া, ওই যে রাজশাহীর ফাহাদ ভাইয়া না, উনি ফিনিশিং টাচ বলে বই বের করছিলেন, আমি জানি না কোনোদিন জাজ করে দেখিনি। ওখানে উনি 25 এডিশনের সবকিছু মিলে আবার এক্সট্রা রাইটারে যা আছে সবকিছু মিলে কম্প্যাক্ট হুম করে লিখে দিছিলেন। আমি হুম ওই হুম 3 মাসের শর্টকাটের জন্য ওই বই 3টা পারচেস করছিলাম। হুম। এখন দেখছি যে আমার কোনো গ্যাপ ছিল না, মানে যখন কোচিং এর পিডিএফ এর সাথে মিলাইতাম সব হ্যাঁ তথ্য পেয়ে যাইতাম ওখানে। এখন ওকে। ভাইয়া ওই 25 এডিশন অনুযায়ী কি ওটাই আমার কন্টিনিউ করা উচিত হবে? ওই বইটাও আমি অনেক দাগায় পড়ছি মানে। আচ্ছা, তুমি হইতেছে এই যে এই 3টা বইয়ের কথা বলতেছে, এই তো? জি 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 ভাইয়া জি, এটা আচ্ছা, কাহিনী হইতেছে হ্যাঁ হবে। আল্লাহর দুনিয়া তোমার কাছে সব বই আছে, এন্ড তুমি যেই কাজটা করছো সেটা হইতেছে খুব ভালো কাজ করছো। এই কথাটাই আমি বুঝাইতে চাইতেছি, যার মধ্যে যে বইয়ের মধ্যে তুমি নতুন জিনিস লাগায় ফেলাইছো, নতুন করে আর কোনো বই কেনার দরকার নাই। বাট যার যেই জিনিসটা করতে পারো নাই ফার্স্ট টাইমে, এখন তার নতুন বইটা কেনার দরকার। ঠিক আছে, মোস্ট অফ দ্য স্টুডেন্টস এটা করতে পারে নাই। দ্যাটস ইট। ঠিক আছে, আজকে আর প্রশ্ন আর নিচ্ছি না, অনেকক্ষণ 1 ঘন্টা 15 মিনিট ধরে কথা বলছি।